নেহার সাথে ব্রেকআপের 2 দিন পর সন্ধ্যায় রেহান একা রাস্তায় হাঁটছে। ফুরফুরে বাতাস, জনশূন্য পথ, রাস্তার লাইটগুলো জ্বালানো, অন্ধকার ও আলোর মিশ্রণে দেখতে ভালোই লাগছে। শহরের রাস্তা, যানবাহন অন্য দিনের তুলনায় আজ একটু কম। 3 মাসের রিলেশন ছিল নেহার সাথে। মেয়েটাকে ভালোবাসতো খুব, কিন্তু মেয়েটা তাকে ঠকিয়েছে। অবশ্য রেহান নিজেই ব্রেকআপ করেছে, কারণ নেহা মেয়েটা ছেলেদের সাথে মেলামেশা বেশি করত, যা রেহানের একদমই পছন্দ ছিল না। কয়েকবার মানা করা সত্ত্বেও শোনেনি। তারপর সে খুব ভালো করেই বুঝতে পেরেছে নেহা একটা লোভী মেয়ে। রেহানের টাকার জন্যই তার সাথে রিলেশনে জড়িয়েছে। রেহানের বাবা শহরের একজন নামকরা বিজনেসম্যান। মা, বাবা, রেহান ও তার ছোট ভাই রিয়াদ ছাড়া তার পরিবারে আর কোনো সদস্য নেই। রেহান একদম মনমরা হয়ে গেছে। কয়েকদিন আগেই মাত্র মাস্টার শেষ করে বাবার বিজনেসের দিকে একটু মনোযোগ দিয়েছে। অফিস থেকে ফেরার পর কিছু ভালো লাগছিল না তার। সারাদিন অফিসের কাজে ব্যস্ত, তাই সন্ধ্যায় একা একা একটু বাইরে বেরিয়েছে। রেহান কিছুটা দূর থেকেই দেখতে পাচ্ছে যে সে পথে হাঁটছে, সেই পথ দিয়ে একটা মেয়ে দৌড়ে আসছে। একবার হোঁচট খেয়ে পড়েও গেছে, আবার দৌড়ে এসে রেহানের উপর ঝাঁপিয়ে পড়ল। রেহানও মেয়েটাকে ধরে ফেলল। মেয়েটি পরনে লাল শাড়ির সাথে গহনা, বিয়ের সাজ। মেয়েটি হাঁপাচ্ছে খুব, কোনো কথা বলতে পারছে না। এই মেয়ে, কে তুমি? দৌড়াচ্ছ কেন এভাবে? ও ওরা আমাকে নিয়ে যাবে। রেহান পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না। কোথায়? কেউ তো নেই। কোথা থেকে এসেছো তুমি? তোমার পরিচয় কি? বউ। মেয়েটি আর কিছু বলতে পারল না। নিজের সমস্ত ভার রেহানের উপর ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে পড়ল। রেহান ভয় পেয়ে গেছে, ডাকাডাকি করছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এই মাঝ রাস্তায় এই মেয়েকে নিয়ে কি করবে সে কিছু বুঝতে পারছে না। সে কি মেয়েটিকে ফেলে রেখে যেতে পারবে? না না, তা অন্যায় হবে। এখন কি করবে সে? এদিক ওদিক তাকিয়ে মানুষও নেই যে সাহায্য চাইবে। বেশ কিছুটা দূরে একটা দোকান দেখা যাচ্ছে। সে মেয়েটাকে একপাশে ছাউনিতে বেঞ্চে বসিয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে রেখে দৌড়ে গিয়ে দোকান থেকে একটা পানির বোতল নিয়ে এলো। তারপর মেয়েটির মুখে ছিটিয়ে দিল। মেয়েটির হাত ঘষে ডাকতে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর মেয়েটি চোখ খুলে তাকালো। মেয়েটি রেহানের এতটা কাছে দেখে ভয় কিছুটা পিছিয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখে আর কেউ দেখতে পেল না। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। পানি খাও। মেয়েটি চুপচাপ কিছুটা পানি খেয়ে নিল। বাসা থেকে পালিয়ে এসেছো? মেয়েটি মাথা দুদিকে নাড়িয়ে না করলো। তাহলে দৌড়াচ্ছিলে কেন? মেয়েটি কিছু না বলে রেহানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ও ওরা আমাকে নিয়ে যাবে, নাইফ দিয়ে আমাকে মেরে ফেলবে। হেল্প মি প্লিজ। জড়িয়ে ধরাতে রেহান কিছুটা অস্বস্তি বোধ করছে। নেহার সাথে 3 মাস রিলেশনে থাকলেও কখন জড়িয়ে ধরেনি সে। মেয়েটাকে সোজা করে বসালো। কেউ তোমাকে ধরে নিয়ে যাবে না, কান্না থামাও। মেয়েটির কান্না থামছেই না। রেহান পকেট থেকে রুমাল বের করে দিল। ইউজ করেছেন? একে তো হেল্প করেছে, এখন আবার জিজ্ঞাসা করছে রুমাল ইউজ করা যাবে নাকি। অবাক হলেও স্বাভাবিকভাবেই বলল, ক্লিন, ইউজ করতে পারো। মেয়েটি রুমাল নিয়ে সাথে সাথে চোখের পানি, নাকের পানি সব মুছে নিল। রেহানের রুমাল নষ্ট করে দিল। রেহান এদিকে ওদিকে একটু পয়চারি করছে, আবার মেয়েটার পাশে এসে বসলো। নাম কি তোমার? বউ। এটা আবার কারো নাম হয়? তোমার আজ বিয়ে ছিল? না। এবার রেহানের মনে হলো মেয়েটি নিশ্চয়ই তাকে মিথ্যা বলছে, হয়তো বাসা থেকে পালিয়ে এসেছে। দেখো, আমাকে মিথ্যে বলো না, সত্যি করে বলো। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি মিথ্যা বলছি না। তোমার বাসা কোথায়? লন্ডন। এতক্ষণ মনে হচ্ছিল মিথ্যা বলছে, এখন তো মনে হচ্ছে এই মেয়ে পুরাই পাগল। সে ধমকের সুরে বলল, এই মেয়ে কি যাতা বলছো? বাসা লন্ডন হলে ঢাকায় কি করছো? এই, একদম চুপ। এখন কোথায় যাবে সেটা বলো, পারলে হেল্প করব। জানি না। জানো না মানে? বাসা থেকে বের হয়েছো কেন? নিজের বাসার ঠিকানা বলো, আর না হয় কোনো রিলেটিভের ঠিকানা বলো। জানি না। কারো ফোন নম্বর? জানি না। আশ্চর্য, জানো কি তাহলে? আমার যতটুকু সম্ভব হেল্প করেছি। নিজের পথ নিজে দেখো এবার, আমি যাই। কোথায় যাব? আমি কি জানি? রেহান বাসায় ফেরার জন্য চলে গেল সেখান থেকে। কিছুটা পথ আসতেই তার খারাপ লাগলো। এভাবে মেয়েটাকে রাস্তায় ফেলে যাওয়া কি উচিত হবে?
তারই বা কি করার। সে চাইছিল সাহায্য করতে, কিন্তু মেয়েটা তো কিছুই বলছে না। সে আবার ছাউনিতে গেল, এসে দেখলো মেয়েটি ভয়ে কাচুমাচু হয়ে ছাউনিতে বসে আছে। আমাদের বাসায় যাবে? সে জবাবহীন চুপ করে তাকিয়ে থাকলো। রেহান বলল, ভয় নেই, যেতে পারো। আমার পরিবার আছে, আম্মু আব্বু ছোট ভাই। আজ রাত থেকে কাল নিজের বাসায় চলে যেও। রেহান দেখতে পেল মেয়েটি এক হাতে পেট চেপে বসে আছে। কোনো সমস্যা? ক্ষুধা লেগেছে। রেহান নিজের মাথায় হাত দিয়ে বসলো। একে তো পালিয়ে এসেছে, এখন আবার ক্ষুধা নিয়ে পড়ে আছে। আমার বাসার সামনেই, 10 মিনিট লাগবে হেঁটে যেতে। বাসায় গিয়ে খেয়ে নিও। খুব ক্ষুধা লেগেছে, আমি উঠতেই পারছি না। ওকে বসো, আমি আসছি। কি আর করার, সামনের দোকান থেকে একটা কলা, একটা পানির বোতল আর 2টা কেক নিয়ে এসে দিল। মেয়েটি হাতে দিতেই সে একের পর এক সব খাবার খেয়ে নিল। হয়তো খুব ক্ষুধার্ত, সারাদিন না খেয়েছিল। হয়েছে, এবার ওঠো। হুম। রেহান কয়েক পা এগিয়ে পেছনে তাকিয়ে দেখে মেয়েটি এক জায়গায় দাঁড়িয়ে আছে। কি হয়েছে, যাবে না? আমি হাঁটতে পারছি না, পা ব্যথা করছে। এবার কি তোমাকে কোলে করে বাসায় নিয়ে যাব? আমি কি সেটা বলেছি? তাহলে কিভাবে যাবে? একটা অটো নিলেই তো হয়। এখানে আবার অটো পাবো কোথায়? গ্রাম থেকে এসেছো নাকি? দেখতে পাচ্ছ না বড় বড় বাস ট্রাক চলছে? পরক্ষণে ঠান্ডা মেজাজে বলল। দাঁড়াও একটু, দেখি রিক্সা পাওয়া যায় কিনা। রেহান রাস্তার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দোকানের ওপাশে দেখতে পেল একটা রিক্সা দাঁড়িয়ে আছে। সে সেখানে গেল রিক্সা নেওয়ার জন্য, কিন্তু রিক্সাওয়ালা কিছু বলছে যাবে না। সে অনেক বলে, দ্বিগুণ ভাড়া দিয়ে তারপর রিক্সাওয়ালাকে নিয়ে এলো। মেয়েটিকে ডেকে বলল উঠতে। রিক্সাওয়ালা মেয়েটিকে দেখে হাঁ হয়ে আছে, যা রেহানের চোখ এড়ায়নি। রিক্সাওয়ালা হয়তো ভাবছে, হয়তো এই ছেলে বিয়ে বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে পালিয়ে এসেছে। যে কেউ দেখলে তো তাই ভাববে। রেহান কিছু না বলে মেয়েটিকে নিয়ে রিকশায় উঠল, তারপর তার বাসার পাশে এসে মেয়েটিকে নিয়ে নামালো। মেয়েটি বাইরে থেকে বাড়িটাকে দেখলো। 5-6 তলা বাড়ি হবে। পুরো বাড়িতেই লাইট জ্বলছে। দাঁড়িয়ে আছো কেন? ভেতরে চলো। তোমার তো আবার পা ব্যথা, আমার হাতে ভর দিয়ে হাঁটো। বড় ভাইজান কি বিয়ে করে ফেললো নাকি? হাঁ করে আছো কেন? না, কিছু না। মেয়েটি রেহানের হাতে ভর দিয়ে হাঁটছে। গেটের ভিতর অনেকটা পথ হাঁটতে হবে। বাড়ির সামনে বিশাল ফাঁকা জায়গা আছে। রাত হয়, আশেপাশে পরিবেশগুলো ভালো দেখা যাচ্ছে না। নিচতলায় অর্ধেক ভবন ফাঁকা। 2টা গাড়ি দেখা যাচ্ছে। মেয়েটিকে নিয়ে রেহান 2য় তলায় মেইন ডোরের সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালো। রোহানের মা রুবিনা চৌধুরী দরজা খুলে একটা শক খেলেন। তার ছেলে বিয়ে করে বউ নিয়ে বাসায় ফিরেছে। ব্যাস, গলা ফাটিয়ে চিৎকার করে দিলেন। ওগো, কোথায় তুমি? দেখো তোমার ছেলে কি করেছে। আম্মু শোনো। চুপ থাক তুই। কি শুনবো? কত স্বপ্ন ছিল ছেলের বিয়ে নিয়ে, সব শেষ করে দিলে। মেয়েটি ভয়ে রেহানের পিছনে লুকিয়ে গেল। আর রেহান বেচারা কিভাবে মাকে বোঝাবে? তার মা অল্পতেই রিয়াক্ট করেন। রেহান যেই ঘরে প্রবেশ করতে যাচ্ছিল, খবরদার ঘরে আসবি না। এমনি চশমা পড়তে পড়তে হাজির হলেন রেহানের বাবা রায়হান চৌধুরী। সাথে দৌড়ে এলো রেহানের ছোট ভাই রিয়াদ। এবার রেহান একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, কারণ সে তার বাবাকে বোঝাতে পারবে। কি হয়েছে? এমন চেঁচামেচি শুরু করেছো কেন? অন্ধ নাকি? দেখতে পাচ্ছ না তোমার বড় ছেলের বউ নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে? ভাবি এসেছে? চুপ, কিসের ভাবি? রায়ান চৌধুরী বরাবরই একজন রসিক মানুষ, এবং তার পুরো পরিবারই ম্যাজিক্যাল ফ্যামিলি। ফুল কি বললো? ভাইয়ের মতো ভাবি হবে, তা তো চেঁচামেচি করার কি আছে? ছেলে বউ নিয়ে এসেছে, বরণ করে ঘরে তুললে তো হয়। রুবিনা কপাল চাপড়াতে চাপড়াতে বলল, আল্লাহ, এ কি বলছে? কি সুন্দর কথা। ছেলের বউ নিয়ে এসেছে, ঘরে তুলে নিব। 2 দিন পর আবার নিজে বউ নিয়ে এসে বলবে বউ নিয়ে এসেছি, বরণ করে ঘরে তুলে নাও। এই দেখো কোন কথা কোন দিকে নিয়ে যাচ্ছ। আমার বিয়ের বয়স কি আছে? 2 দিন পর তো ছোট ছেলে বিয়ে করে বউ নিয়ে ফিরবে। আমাকে কেন ডেকেছো? পরিচিত হওয়ার জন্য? আচ্ছা, আমি পরিচিত হয়ে নিচ্ছি। মেয়েটিকে বলল, বৌমা শোনো, আমি হচ্ছি তোমার শ্বশুর আব্বু, উনি তোমার শাশুড়ি আম্মু। এই পিচ্চিটা তোমার দেবর, আর তোমার বর তো আমার সাথেই আছে। সালাম করো আমাদের।
মেয়েটি রেহানের পিছনে দ্রুত ঘরে প্রবেশ করলো। রায়হান চৌধুরীকে সালাম করলো, তারপর রুবিনা চৌধুরীকে সালাম করতে গেলে এই মেয়ে একদম কাছে আসবে না, দূরে থাকো দূরে। কত স্বপ্ন ছিল ছেলের বিয়ে নিয়ে, সব শেষ হয়ে গেল। রেহান হতবাক হয়ে গেল তার বাবার আর মেয়ের কাণ্ড দেখে। রোহানকে উদ্দেশ্য করে বলে, গাধা একটা, বিয়ের আগে ফোন করে তো তোর মায়ের স্বপ্ন জেনে নিলি না? আব্বু আমি বিয়ে করিনি। বিয়ে করিসনি মানে? কার বাড়ি থেকে বউ নিয়ে পালিয়েছিস? আরে এই মেয়ে বিপদে পড়েছে, আমার কথাটা তো আগে শুনে নাও। কোনো কথা শুনবো না, যার বউ তার কাছে দিয়ে আয়। আরে রেহান বলছে তো বিপদে পড়েছে, আগে শুনে নাও তার কথা। আয় ভেতর আয়। রোহান ঘরে প্রবেশ করলো। মেয়েটিও দ্রুত এসে সোফায় বসে পড়ল, আর দাঁড়িয়ে থাকতে পারছে না। তারপর রেহান সব ঘটনা খুলে বলল। রেহানের বাবা মা দুজনেই অবাক হয়ে আছে। মেয়েটির দিকে তাকিয়ে দেখলো মুখে ভয়ের ছাপ। রায়হান চৌধুরী মেয়েটিকে জিজ্ঞাসা করলো তার বাসা কোথায়। মেয়েটি কোনো উত্তর না দিয়ে রেহানের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিল। রায়হান চৌধুরী বেশ বুঝতে পেরেছে মেয়েটি খুব বেশি ভয় পেয়েছে, তাই আর কিছু জানতে চাইলেন না। রাস্তায় পুলিশের কোনো ঝামেলা হয়নি তো? না। আচ্ছা, রিয়াদের পাশের রুমটা দেখিয়ে দে থাকার জন্য, কাল দেখা যাবে বাকিটা। এখন চল, ডিনার করবি, প্রায় রাত 10টা বেজে গেছে। সবাই একসাথে খেতে বসলো। রেহান মেয়েটির খাওয়া দেখে অবাক হয়ে গেছে। কিছুক্ষণ আগে মাত্র সে দোকান থেকে খাবার কিনে খাইয়েছে, এখন আবার এত খাবার খাচ্ছে কিভাবে? যেন 2-3 দিন ধরে না খেয়ে আছে। খাওয়া শেষ করে যে যার রুমে ঘুমাতে গেল। রেয়াদের পাশের খালি রুমটায় মেয়েটিকে থাকার জন্য দেয়া হলো। রেহান মাত্র ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। কপালে এক হাত রেখে হঠাৎ কারোর উপস্থিতি বুঝতে পেরে কপাল থেকে হাত সরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখলো মেয়েটি তার রুমের ভেতর দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে উঠে বসে পড়ল। কি ব্যাপার, এখানে কেন এসেছো? আমি শাড়ি পরে ঘুমাতে পারি না। তো আমি কি করব? আমার ড্রেস লাগবে। আম্মুর 3 পিস পরতে পারবে? আমি ওসব পরতে পারি না। এই মেয়ে, তুমি কোন গ্রহ থেকে এসেছো শুনি? শাড়ি পরতে পারবে না, আবার 3 পিসও পরো না, তাহলে কি পরবে? একটা টি শার্ট হলেই হবে। মনে মনে টি শার্ট পরবে? তাহলে তো এর বাসা ঢাকাতেই হবে। মাথা মোটা মেয়ে তো কিছুই বলতে পারছে না। আমার টি শার্ট পরতে পারবে? রেহান বিছানা থেকে নেমে আলমারি খুলল টি শার্ট নেওয়ার জন্য। পেছন থেকে মেয়েটি বলে উঠল লাল টি শার্টটা দিতে। রেহান বিরক্তি নিয়ে সেটাই বের করে দিল। তারপর মেয়েটি চলে গেল তার রুমে। মাঝরাতের মধ্যে ভারী কিছু অনুভব করে রেহান ঘুম ভেঙে গেল। সে দেখতে পেল কেউ তার উপর পড়ে আছে। সে ধাক্কা দিয়ে ঝটপট করে বিছানা থেকে নেমে গেল। মেয়েটি নাড়া পেয়ে ঘুমের মধ্যেই বলতে শুরু করলো, আমাকে মেরো না, আমাকে মেরো না প্লিজ। রেহান ডেকে মেয়েটির ঘুম ভাঙিয়ে দিল। মেয়েটি ঘুম ঘুম চোখে উঠে বসলো। কি হয়েছে, ডাকছেন কেন? এই তুমি আমার রুমে কি করছো? ওই রুমে আমার খুব ভয় করছে, যদি ওরা আমাকে ধরে নিয়ে যায়। কারা ধরে নিয়ে যাবে? এখানে কেউ আসতে পারবে না, যাও ওই রুমে যাও। প্লিজ, আমি এই রুমে থাকবো, আমার খুব ভয় লাগছে। ওকে ঘুমাও। আপনি যাবেন না প্লিজ। আমি কি তোমার সাথে থাকবো নাকি? আমার সাথে প্রবলেম হলে আপনি সোফায় ঘুমান। রেহানের মেজাজ চরম খারাপ হয়ে গেল। এই মেয়ের ন্যূনতম বুদ্ধি বলতে কিচ্ছু নেই। অবিবাহিত হয়ে একটা ছেলের আর মেয়েকে একসাথে থাকতে পারে? আপন ভাই বোন হলে মেনে নেওয়া যায়। সে কিছু না বলে সোফায় বসে রইল। মেয়েটিও বিছানায় চুপচাপ শুয়ে পড়ল। রেহান যখন দেখলো মেয়েটি ঘুমিয়ে পড়েছে তখন সে অন্য রুমে চলে গেল, যেখানে মেয়েটিকে থাকতে দেওয়া হয়েছিল। সকালে রুবিনা চৌধুরী ছেলেদের ডাকতে এলে দেখলেন রোহান অন্য রুমে থেকে বের হচ্ছে। কিরে, তুই এই রুমে কেন? কি করব? ওই মেয়ে আমার রুম দখল করে নিয়েছে। রাতে ভয় হয় দৌড়ে আমার রুমে চলে গেল। বাধ্য হয়ে আমাকে নিজের রুম ছাড়তে হলো। যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করে বিদায় করো। সেটাই সবচেয়ে বড় ভুল করেছি। এভাবে বলতে নেই, বিপদে পড়লে হেল্প করতেই হয়। দেখছি কি করা যায়। রেহান মায়ের সাথে যখন কথা বলছিল তখন দেখলো মেয়েটি হাত তুলতে তুলতে তার রুম থেকে বেরোচ্ছে। রুবিনা মেয়েটিকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। মেয়েটির পরনে লাল টি শার্ট আর কালো জিন্স। রেহান কাল রাতে তেমন খেয়াল করেনি, এখন সে অবাক হয়ে তাকিয়ে আছে। টি শার্টটা মেয়েটার ঢিলে ঢালা জার্সি হয়ে গেছে। লাল টি শার্ট আর কালো জিন্সে ভালোই লাগছে তাকে দেখতে। ফর্সা মেয়েটিকে মানিয়েছে বেশ। রুবিনা একটু হেসে মেয়েটির কাছে এগিয়ে এলো।
টি শার্ট দেখে বুঝতে পেরেছি এটা রেহানের, কিন্তু জিন্স তো রেহানের না। এটা কোথায় পেলে? শাড়ির সাথে এটা পরনে ছিল। শাড়ির সাথে জিন্স? আচ্ছা, ফ্রেশ হয়ে এসো, ব্রেকফাস্ট করবে। তারপর সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিল। এই পরিবারের সবাই লক্ষ্য করলো মেয়েটি খুব ভালো স্টাইলে খাবার খাচ্ছে। আচার আচরণ কথাবার্তা সব কিছু দেখে বোঝা যাচ্ছে শিক্ষিত ও ধনী পরিবারের মেয়ে হবে। কিন্তু সমস্যা একটাই, পরিচয় নিয়ে কোনো প্রশ্ন করলে মেয়েটি কান্না করে দেয়। গতকালের ঘটনা মনে করে ফেঁসে ভয়ের ছাপ পড়ে। কথার ছলে রুবিনা মেয়েটির নাম জেনে নিল। আমাকে তোমার ভালো লেগেছে? খুব ভালো তুমি শাশুড়ি আম্মু। আচ্ছা, তোমার নাম কি? বউ। এটা না, তোমার আব্বু তোমাকে কি বলে ডাকে? আব্বু বলে আমার পাগলি মেয়ে। ও আচ্ছা, তাহলে তোমার ফ্রেন্ড কি বলে ডাকে? এই ফার্স্ট এন্ড কিউট গার্ল। তাহলে তোমার আম্মু কি বলে ডাকে? আম্মু বলে নাফিসা এখানে যাবে না, সেখানে যাবে না, এটা করবে না, ওটা করবে না, ব্লা ব্লা ব্লা। এবার সবাই খুব বড় নিঃশ্বাস ছাড়লো। অবশেষে তার নামটা জানা গেছে। কারোর আর বুঝতে বাকি নেই সে একজন ধনী পরিবারের একজন ধনী বাবার আদুরে মেয়ে। মা নিশ্চয়ই কড়া গার্ড দিয়ে রাখে। কৌশলে তার বাবা মেয়েটার নামও জানা হয়ে গেছে। সবাই খাওয়া শেষ করলো। মেয়েটি রিয়াদের সাথে তার রুমে চলে গেল। রেহান ও তার বাবা সোফায় বসলো। আব্বু এখন কি করা যায়? কোথায় দিয়ে আসবো? কিছু তো বলছে না এই মেয়ে। এর কোনো বাজে মতলব আছে মনে হয়, না হলে শিক্ষিত এত বড় মেয়ে আবার ঠিকানা না বলতে পারে? না, মেয়েটি খুব ভয় পেয়েছে গতকালের ঘটনায়। তাছাড়া একটু পাগলি টাইপের, তাই তোর বাবা পাগলি বলে ডাকে। এখনো সামনে এসব কথা তোলাও যাবে না। নাফিসাকে দেখে বোঝাই যাচ্ছে ধনী পরিবারের মেয়ে। পুলিশকে ইনফর্ম করো, তারা সাহায্য করতে পারবে। ব্যাপারটা পুলিশের কাছে গেলে এ নিয়ে আমাদের ঝামেলায় পড়তে হবে। বাবারা যা নাম বললো এমন তো কাউকে চিনিও না। পত্রিকায় দেব? আমরা পত্রিকায় দিলে তো তার সত্যিকারের গার্ডিয়ান চিনতে পারবো না। তাছাড়া মেয়েটির মনে হয় কোনো শত্রু আছে, তারাও তো নিতে চাইতে পারে। ভালো কথা মনে করেছিস। তার পরিবার নিশ্চয়ই মেয়েকে খুঁজতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারে। 2টা দিন পত্রিকায় চোখ রাখি, তারপর না হয় আমরা এই পত্রিকায় বিজ্ঞাপন দেব। যতক্ষণ পর্যন্ত আমাদের কাছেই থাকো। ওকে, অফিস যাবে না? চলো। নাফিসার তো জামা কাপড় নেই, তুই শপিং মলে নিয়ে যা, কিছু কিনে দিস। আমি পারবো না। এনেছিস তো তুই। এটাই তো সবচেয়ে বড় ভুল আমার। যাও ডেকে নিয়ে আসো। আচ্ছা। রেহান ও তার বাবা রেডি হয়ে গেল অফিসের জন্য। নাফিসা এসে ও হাজির। এই টি শার্ট আর জিন্স পরে যাবে। তাহলে আর কিভাবে যাবে? যেতে হবে না। এক তো আমি এই বেশের সাথে নিতে পারবো না, অন্যথায় ও শত্রুরা আবার আমার পেছনে পড়বে। ওর এখন বাসা থেকে বের না হওয়াটাই বেটার। ওকে। রেহান অফিসে যাওয়ার আগে শপিং করে বাসায় দিয়ে তারপর অফিসে গেছে। নাসিফা সারাদিন রুবিনার সাথে গল্প করে। একদিনেই ভালো ভাব জমিয়ে ফেলেছে। রিয়াদ স্কুল থেকে ফিরলে তার সাথে খেলায় মেতে ওঠে। এই মোটু, চলো তোমাদের পুরো বাড়ি ঘুরে দেখি। আমি মটো। তুমি তো একেবারে গুলুমুলু একটা। মোটু নামে পারফেক্ট লাগবে। আম্মু দেখো ভাবি কি বলে আমাকে। দুষ্টুমি বন্ধ করে এদিকে এসে লাঞ্চ করে নাও নাফিসা। নো, আমাকে বউ ডাকবে। আচ্ছা, বৌমা ডাকবো। বউ আবার মা? লাঞ্চ করে রিয়াদকে সাথে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখতে লাগলো। বাড়িটা দেখতে পুরো ছোটোখাটো একটা প্রাসাদই মনে হচ্ছে নাসিফার কাছে। প্রতিটা রুমেই একটা করে বারান্দা আছে, মাঝে গ্লাসের পার্টিশন। চলো ছাদে যাই। এখন ছাদে গেলে আম্মু বকা দেবে। তাই নাকি? তাহলে তো আরো বেশি মজা হবে। মানে? লুকিয়ে লুকিয়ে যাব। না। দূর, চলো চলো চলো। রিয়াদকেও টেনে ছাদে যেতে লাগলো। এই ফ্লোরগুলোতে কেউ থাকে না? না। কেন? তাহলে এত বড় বাড়ি করার কি প্রয়োজন? এটা আমাদের নতুন বাসা, এই ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া হবে। ও আচ্ছা, এত বড় ছাদ এভাবে ফেলে রেখেছো কেন? বাগান করতে পারো এখানে। তাছাড়া একটা দোলনাও রাখুনি। এখানে কিছু করলে তো ভাড়াটিয়ারা সব নষ্ট করে দেবে। আমাদের বাগানও আছে, দোলনাও আছে। কোথায়? এদিকে আসো। রিয়াদ নাসিফাকে ছাদের কর্নারের রেলিংয়ে পাশে নিয়ে এলো। ওই যে নিচে দেখো। ওয়াও, এত বড় বাগান! তাহলে আর শুধু শুধু ছাদে এলাম কেন? চলো চলো নিচে যাই।
আবার দৌড়ে নিচে এলো। দারোয়ান গেট থেকে দেখেই অবাক। নাসিফা বাগান থেকে দেখতে লাগলো, আর রিয়াদ পানির পাইপ নিয়ে ফুলের গাছগুলোতে পানি দিতে লাগলো। এই মোটু, পাইপ দাও আমার কাছে। আমাকে মটো বললে কেন? দাঁড়াও। রিয়াদ পাইপের পানি নিয়ে নাসিফাকে ভিজিয়ে দিতে লাগলো। মাত্র ক্লাস 2তে পড়ো, দুষ্টু তো কম না তুমি? আমি ক্লাস 5-এ পড়ি। রিয়েলি? দেখে তো মনে হচ্ছে 2 এর বাচ্চা। এবার দেখো আমি কত দুষ্টু। নাসিফা রিয়াদের কাছ থেকে পাইপ নিয়ে রিয়াদকে ভিজিয়ে দিল। দুজনেই অনেকক্ষণ ভিজে গোসল করে বাসায় ফিরে এলো। রুবিনা দেখে চোখ কপালে। কিছুক্ষণ আগে মাত্র গোসল করলো, এখন আবার বাইরে থেকে গোসল করে এসেছে। দুজনকে ইচ্ছে মতো বকা শুরু করলো। বকা আর শোনে কে? দুজনেই দ্রুত যার রুমে চলে এসে চেঞ্জ করে নিল। বিকালে নাসিফার রিয়াদকে সাথে নিয়ে আবার নিচে এসে ক্রিকেট খেলতে লাগলো। রিয়াদের ভালোই হলো, একজন খেলার সাথী পেল। বাসায় একা একা কারোর সাথে খেলতে পারে না, শুধুমাত্র ছুটির দিনে ভাইয়া আর পাপাকে পায় খেলার জন্য। রুবিনাও একা একা ঘরে না থেকে তাদের সাথে নিচে নেমে এলো, দোলনায় বসে তাদের খেলা দেখছে। ওয়াও ভাবি, তুমি পাক্কা খেলোয়াড়। আব্বুও পারে না তোমার মতো, আর ভাইয়া পারে কিন্তু আমার সাথে খেলতে চায় না। আমি নাকি পারি না। আচ্ছা, তোমাকেও পাক্কা খেলোয়াড় বানিয়ে দেব। শাশুড়ি আম্মু আসো না তুমিও। আমি? না না না, আমি এসব খেলবো না, তোমরাই খেলো। কেন? আমার আম্মুও তো খেলে আমাদের সাথে। তোমার আম্মুর মতো আমার এত এনার্জি নেই। এইভাবে বসে থাকলে এনার্জি আসবে কিভাবে? ঠিক বলেছো। কথা বলতে বলতে নাসিফা বল নিতে গিয়েছিল, এমনই তার একদম কাছে গাড়ি এসে ব্রেক করলো। আহাহাহা! সবাই ভয় পেয়ে গেছে, আর গাড়ির ভেতর থেকে রেহান রেগে মেগে তাকিয়ে আছে। এখনই বড় একটা দুর্ঘটনা ঘটে যেত। রায়হান সাহেব গাড়ির থেকে দ্রুত নেমে নাসিফার কাছে এলো। রুবিনা ও রিয়াদও এলো। ব্যথা পেয়েছো? না, রিয়াদ ব্যাট দাও তো। ড্রাইভারের আজ খবর নিয়ে ছাড়বো, দেখে গাড়ি চালাতে পারে না। ড্রাইভার? নাসিফা ব্যাট নিয়ে তেরে ড্রাইভিং সিটের দরজার পাশে যেতেই রেহান বেরিয়ে এলো। নাসিফা রেহানকে দেখে ভেজা বিড়াল হয়ে গেছে, বাট ব্যাট নিচে নামিয়ে ফেললো। গাড়ির ভেতরে উকি দিয়ে আর কাউকে দেখতে পেল না, তার মানে রেহানই ড্রাইভ করেছে। ড্রাইভারের খবর নিতে এসেছো? ড্রাইভার দেখে গাড়ি চালাতে পারে না, আর যে বল নিতে এসেছে সে কি অন্ধ ছিল? আশেপাশে দেখে হাঁটতে পারে না? নো, আই মিন নাথিং। বলেই ব্যাট ফেলে এক দৌড়ে ফ্ল্যাটে এসে নিজের রুমে দরজা লাগিয়ে বসে রইল। রেহান ছাড়া বাকিরা সবাই হাসতে লাগলো। সন্ধ্যায় রেহান রিয়াদের রুমে এসেছিল তাকে পড়াতে, কিন্তু এসে দেখলো নাসিফা পড়াচ্ছে রিয়াদকে। রিয়াদ, আমার রুমে আয় পড়তে। না, আজ আমি ভাবির কাছেই পড়বো। এই কিসের ভাবি? কে তোর ভাবি? আপু বলে ডাকবি। না, ভাবি বলে ডাকবে। ভাবি বলে ডাকবে কেন? একদম ভাবি বলবি না, আর একবার শুনলে তোকে জ্যাকসন মাইট দিব। আম্মু, ভাইয়া আমার পড়ার ডিস্টার্ব করছে। ফাজিল একটা। রেহান চলে গেল। রিয়াদ, জ্যাকসন মাইর কি? ওইটা ভাইয়ার পিটুনি দেওয়ার স্টাইল। কিভাবে দেয়? হাত পা একসাথে বেঁধে তারপর কাঠের স্কেল দিয়ে পিটুনি দেয়, আবার সুরসুরি দেয়। তোমার শ্বশুরি আছে? দেখি। রিয়াদকে সুরসুরি দিতে লাগলো, আর রিয়াদ হাসতে হাসতে খাটে গড়াগড়ি খাচ্ছে। প্লিজ স্টপ। ওকে, তোমার ভাইয়ার সামনে বেশি বেশি আমাকে ভাবি ডাকবে। দেখতে চাই জ্যাকসন মাইর। না। ইয়েস, না হলে আমি দিব। রাতে ডিনারের সময় নাপিসা, তোমার কি ওই রুমে থাকতে ভয় লাগে? আমার একা থাকতে ভয় লাগে। ওই দুষ্টু লোক আমাকে একা পেলে আবার ধরে নিয়ে যাবে। আমাদের বাসায় কেউ আসবে না, তবুও যদি ভয় পাও তাহলে তুমি রিয়াদের সাথে থেকো। ওকে। ওয়াও, ভাবি আমার সাথে থাকবে? আমরা গল্প করে ঘুমাবো, খুব মজা হবে। গল্প করতে করতে আবার রাত পার করে দিবে না। সকালে স্কুল আছে, নামাজও পড়তে হবে ফরজের সময় উঠে। নাপিসা, নামাজ পড়তে পারো না? আম্মু, তোমার আর জ্ঞান নেই? যে মেয়ে টি শার্ট পরে থাকে সে আবার নামাজ পড়তে পারবে? শাশুড়ি আম্মু, আমি নামাজ পড়তে পারি, কিন্তু সব সময় পড়ি না, একটু আলসে। আম্মু সারাদিন বকে নামাজ পড় নামাজ পড়। এখন বেশ আছি, আম্মুর বকা নেই। মুহূর্তেই হাসিমাখা মুখটা মলিন হয়ে গেল, চোখে পানিও এসে পড়েছে। সবাই অবাক। কি হয়েছে নাফিসা?
আমি আব্বু আম্মুর কাছে যাব। সবাই হকচকিয়ে গেল। পুরো একদিনের পর মেয়েটির তার বাবা মায়ের কথা মনে পড়ল। কোথায় তোমার আব্বু আম্মু? ঠিকানা বলো, আমি তোমাকে দিয়ে আসবো। আমি জানি না, আমার আব্বু আম্মু আমাকে না পেয়ে কান্না করছে। আচ্ছা, আমরা অতি শীঘ্রই তোমার আব্বু আম্মুকে খুঁজে বের করব। এখন লক্ষ্মী বৌমার মতো খাবার শেষ করো তো। আচ্ছা। নামাজ না পড়লে আমি তোমাকে বকা দিব এখন। কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আমার নামাজ কোটি লাগবে, ওটা আবার কেন? বোরকার মতো দেখতে। আমার কাছে সুতি গ্রাউন্ড আছে, ওটা পড়বে। ওকে। নাসিফা আর রিয়াদ রাতে অনেকক্ষণ গল্প ও দুষ্টুমি করে ঘুমিয়েছে। তৃতীয় দিন সকালে রুবিনা চৌধুরী নামাজ পড়ার জন্য সবাইকে ডেকে উঠিয়ে দিলেন। সবাই নামাজ পড়ে নিল। তারপর রায়হান চৌধুরী জগিং করার জন্য নিচে চলে গেলেন। বাগানের পাশে হাঁটাহাঁটি করছেন। নাফিসাও এলো। সকালে ব্যায়াম করার অভ্যাস আছে তার। সে দেখতে পেল রায়হান চৌধুরী অল্প কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরই দোলনায় বসে পড়ে। শ্বশুর আব্বু, এইভাবে ব্যায়াম করলে তো সারাদিনও মেদ কমবে না। আচ্ছা, তাহলে কি করা যায়? একটানা 1 ঘন্টা হাঁটলে তো আর তোমার শ্বশুর আব্বুকে খুঁজে পাওয়া যাবে না। ওয়েট, আই এম কামিং। নাফিসা দৌড়ে বাসায় এসে আবার দ্রুত নিচে নেমে এলো। হাতে 2টা কাপ, একটা রায়হান চৌধুরীকে দিল আর একটা নিজে রাখলো। গ্রিন টি। প্রতিদিন সকালে 1 কাপ ও বিকেলে 1 কাপ গ্রিন টি খেতে হবে, আর টানা 1 ঘন্টা হাঁটাহাঁটি করলেই এনাফ। অবশ্য এই বাসায় 2টা রাউন্ড করলেই হয়। তুমি প্রতিদিন জগিং করো? আব্বুর সাথে আমার প্রতিযোগিতা চলে। আচ্ছা, তাহলে আজ আমার সাথে হয়ে যাক। ওকে। নাফিসা আর রায়হান চৌধুরী কাপ রেখে প্রতিযোগিতা শুরু করেছে। 2বার বাসাটা রাউন্ড দিয়ে রায়হান চৌধুরী বলল, চলো এবার আমাদের ব্যায়ামাগারে। কোথায়? রেহানের পাশের রুমটাই তো। দেখিনি তো। আচ্ছা চলো। রায়হান ও নাফিসা ব্যায়ামাগারে গিয়ে এসে দেখলো রেহান আর রিয়াদ এখনো ব্যায়াম করছে। রেহান যা করছে রিয়াদ দেখে তাই করছে। রিয়াদের ব্যায়াম দেখে রেহান হাসছে। রেহান হুট করে রিয়াদকে কোলে তুলে নিয়ে ডাম্বেলের ন্যায় উপর নিচে করতে লাগলো। তুই তো আমার ডাম্বেল, হা 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 হা। ভাইয়া নামাও, আমি ব্যায়াম করব। এই মোটু, তুমি তো এমনিতেই মোটু, ব্যায়াম করলে তো আরো বেশি মোটু হয়ে যাবে। রায়হান চৌধুরী হাসতে লাগলো। রেহান, নাফিসা ও তার বাবাকে দেখে রিয়াদকে নামিয়ে দিল। আব্বু দেখো তো, ভাবি আমাকে মোটো বলে, আমি কি মোটা? অন্যদিকে আমার ফ্রেন্ডস আমাকে শুটকি বলে। যারা তোমাকে শুটকি বলবে তুমি তাদের মুটো বলবে, আর যারা তোমাকে মোটু বলবে তাদের তুমি শুটকি বলে দেবে, ব্যাস। এগুলোই শিখিয়ে দাও, তারপর মারামারি করে আসুক। মোটু আমার দেওয়া কিছু রুলস ফলো করবে, তাহলেই পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা বলো, কি করতে হবে? বেশি বেশি ভাত খেতে হবে, আর প্রতিদিন বিকেলে একটু খেলাধুলা। এখন চলো, স্কুলে যাবে না? SW রেডি করতে হবে। ওকে। নাফিসা ও রিয়াদ চলে গেল। একটু পাগলামি টাইপের হলেও মেয়েটি খুব ভালো রেহান। 2 দিনে একেবারে মাথায় তুলে নিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব একে বিদায় করলেই বাঁচি। আব্বু, পত্রিকায় তো কিছু পেলাম না। মাত্র তো 1 দিন গেল, আরও 2টা দিন দেখি। আচ্ছা। রেহান রুমে এসে দেখলো নাফিসা তার রুম থেকে বের হচ্ছে, হাতে হলুদ টি শার্ট। এই তুমি আমার টি শার্ট নিয়ে কোথায় যাচ্ছ? এটা আমি রাতে পরবো। কেন, তোমাকে ড্রেস এনে দিয়েছি না? আমারটা কেন নিচ্ছ? আর কার কাছ থেকে পারমিশন নিয়েছো? হাজবেন্ডের ড্রেস নিতে আবার পারমিশনের প্রয়োজন হয়? হোয়াট? কে তোমার হাজবেন্ড? কেন, তুমি? এই স্টুপিড মেয়ে, আমি তোমার হাজবেন্ড হলাম কবে? টি শার্ট দাও বলছি। না, দিব না। এটা আমার ভালো লেগেছে, আমি পরবো। দিতে বলেছি, দাও। টানাটানি শুরু করে দিল রেহান। শাশুড়ি আম্মু, কি হয়েছে? আমাকে টি শার্ট দেয় না তোমার বড় ছেলে? রেহান দিয়ে দে। আম্মু, এটা আমার, আমি কেন দিব? রেহান দিয়ে দে। রেহান রেগে ছেড়ে দিল। আউট। নেক্সট টাইম আমার রুমের আশেপাশে যেন না দেখি। বললেই হলো, আমার রুম, যখন ইচ্ছে তখন আসবো। তোমার কি? নাফিসার কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আসলে একটা পাগল, পাবনার পাগলাগারদ থেকে পালিয়ে আসেনি তো? আবার আমার ফ্যামিলিকে পাগল করে দিবেন না তো? নাফিসা রিয়াদের ব্যাগ গুছিয়ে দিয়ে মোটু, আজও আমরা গার্ডেনে গোসল করব, ওকে? ওকে।
নাফিসা আজ রুবিনার সাথে রান্না করছে। রিয়াদ স্কুল থেকে ফিরলে তারা আজও গার্ডেনে পানি দিয়েছে ও গোসল করেছে। লাঞ্চ করে বাগানে চলে গেল রিয়াদের সাথে। অনেক ফুল আছে বাগানে, পুরো বাগান ফুলে ভরে আছে। মোটু, শাশুড়ি আম্মুর ফোন নিয়ে আসো, ছবি তুলবো। ওকে। রিয়াদ দৌড়ে গিয়ে ফোন নিয়ে এলো, তারপর নাফিসার কাছে দিল। এটা তো শাশুড়ি আম্মুর না, কারটা নিয়ে এসেছো? ভাইয়ারটা। আম্মুর কাছে যেতেই দেখলাম সেন্টার টেবিলে ভাইয়ার ফোন, মনে হয় ভুলে বাসায় রেখে গেছে, তাই এটাই নিয়ে এসেছি। ওকে, জারি হোক, ছবি তুলতে পারলেই হলো। তারপর বিভিন্ন স্টাইলে নাফিসা ও রিয়াদ অনেক ছবি তুললো। আবার বিকালে এক ক্রিকেট খেলছে। সন্ধ্যায় রিয়াদ পড়াচ্ছে, রেহান এসেছে পড়াতে। আজও নাফিসাকে দেখে রেগে নিজের রুমে চলে গেল। সবার সময় নাফিসার সাথে ভালোই কাটে, রেহানের যেন সময় কাটছেই না। অন্যান্য দিনের সময়টা পার করত নেহার সাথে ফোনে কথা বলে, রিয়াদের সাথে দুষ্টুমি করে। রিয়াদকে পড়া দেখিয়ে দিয়ে রিয়াদ নাফিসাকে পেয়ে যেন তার ভাইকে ভুলেই গেছে। আব্বু আম্মুর সাথেও কত দুষ্টুমি করত, এখন আব্বু আম্মুও যেন নাফিসাকে পেয়ে রেহানকে ভুলে গেছে। সবাই নাফিসাকে সাপোর্ট করে। মেয়েটা আসার পর রেহানের সব আনন্দ কেড়ে নিয়েছে, ভালো লাগছে না কিছু তার। মোটু, ফ্যামিলি সম্পর্কে ফ্রেন্ডের কাছে চিঠি লিখতে বলেছে, পারবে না? তুমিও কিছু লেখনি, তোমার লেখা দেখি কত সুন্দর। আমার ইংলিশ লেখা একটু সুন্দর হলেও বাংলা লেখা একদম বাজে। হোক বাজে, তাও লেখো। কি লিখবো? তুমিও এরকম চিঠি লেখো, একটা রেস হয়ে যাক, কার লেখা আগে শেষ হয়। ওকে, স্টার্ট নাও। দুজনেই লেখা শেষ করে নিল। রুবিনা ডিনার করার জন্য ডাকলে সবাই একসাথে ডিনার করে নিল। নাফিসা ডিনার শেষে সোজা রেহানের রুমে এসে রেহানের ফোন নিয়ে বিকেলের তোলা ছবিগুলো দেখতে লাগলো। রেহান নিজের রুমে ফিরে দেখে নাফিসা তার খাটে হেলান দিয়ে রেহানের ফোন নিয়ে বসে আছে। তুমি এখানে কেন? ইচ্ছে হয়েছে তাই এসেছি। নিজের রুমে যাও, আমি ঘুমাবো। হয়েছি। রেহানের সামনে ফোন ধরে জিজ্ঞাসা করলো। রেহান দেখলো নেহার ছবি দেখছে। আমার ফোন ধরেছো কেন? ফোন দাও। না, দিব না। আগে বলো কে তোমার গার্লফ্রেন্ড? ফোন দিতে বলেছি। আগে বলতে হবে। এই মেয়ে, তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হবে? কি পেয়েছো কি? হ্যাঁ, কখনো আমার রুম দখল করে নিচ্ছ, কখনো আমার টি শার্ট, আমার আব্বু আম্মুকে ও নিজের সাপোর্টার বানিয়ে নিয়েছো, আমার ভাইটাকেও আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছো, একে একে সব দখল করে নিচ্ছ। এখন আমার ফোনও দখল করে নিতে চাইছো। কি চাইছো কি তুমি? আমার সকল আনন্দ শেষ করে দিয়েছো। রাস্তা থেকে আমি ঘরে কালসাপ তুলে এনে ঠাই দিয়েছি। বের হও আমার চোখের সামনে থেকে। রেহানের আচরণে নাফিসা খুব কষ্ট পায়। রেহানের হাতে ফোন দিয়ে কান্না করতে করতে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। রেহানের খুব বিরক্ত লাগছে সব। কিছুক্ষণ পর আম্মু, ভাবি কোথায়? ভাবি ঘুমাবে না? দেখ, রেহানের রুমে না হয় নাফিসার রুমে হবে হয়তো। রেহান ভাইয়ার রুমে ভাইয়া একা, আর বাকি সব রুমে দেখছি ভাবি নেই। আমি ভাবলাম ভাবি তোমাদের রুমে এসেছে। এখানে আসেনি তো, ড্রয়িং রুমেও নেই। না। কি বলিস, কোথায় গেছে তাহলে? রুবিনা কিচেনে দেখে এলো, সেখানে নেই। কিচেন থেকে বের হতেই দেখলো মেইন দরজা খোলা। সবাই তো বাসায় আছে, তাহলে মেইন দরজা খুললো কে? নাফিসা আবার এত রাতে বাইরে বেরিয়ে যায়নি তো? এইদিকে রিয়াদ আর রাহান চৌধুরী রেহানের কাছে গেল। রেহান, নাফিসা কোথায়? জানি না। সে কি, তাহলে কোথায় গেছে মেয়েটা? কোথায় গেছে মানে? ঘরে নেই। না। রুবিনা রেহানের রুমে এলো দৌড়ে। মেইন দরজা খোলা কেন? নাফিসা কি বাইরে বের হয়ে গেছে? কথাটা শুনে রেহানের মনে ছ্যাদ করে উঠল। রেহান তো নাফিসাকে চোখের সামনে থেকে বের হয়ে যেতে বলেছে। সে কি এত রাতে বাসা থেকে বেরিয়ে গেছে? রেহান দ্রুত বিছানা থেকে নেমে গেল। ঘরে দেখেছো তো ভালো করে? হ্যাঁ, আমি সব দেখেছি। ভাবি আবার ছাদে চলে যায়নি তো? আব্বু তুমি ছাদে দেখে আসো, আমি নিচে যাই। কথা বলে রেহান ফোন নিয়ে দ্রুত নিচে নেমে গেল। গেট তো তালা দেওয়া। ইকবাল ভাই, দারোয়ান তো ঘুমাচ্ছে। দারোয়ানকে ডেকে তুলল রেহান। ভাইয়া, নাফিসাকে দেখেছো? নাফিসা আবার কেডা? আরে আমাদের বাসায় যে মেয়ে থাকে তাকে দেখেছো? ও, বড় ভাবি। এই লোকও ভেবে নিয়েছে আমার বউ। হ্যাঁ, এখন দেখেছো তাকে? না তো, বিকালে দেখেছিলাম। গেটে তালা লাগিয়েছো কখন? সন্ধ্যায় আপনারা ঈশান নামাজ পড়ে আইছেন পরে। তাহলে তো বাইরে বের হতে পারবে না। কোথায় গেছে? ঘরেই কোথাও লুকিয়ে আছে হয়তো। কিন্তু আম্মু যে বলল মেইন দরজা খোলা ছিল, আবার ঘরের দিকে যেতে নিলে এমনি ফোনটা বেজে ওঠে। হ্যালো আব্বু, পেয়েছো?
না, ছাদে নেই। আচ্ছা, আমি ওকে। রেহান দোলনার কাছে গেল, দেখলো নাফিসা হাত পা দোলনায় তুলে হাঁটুতে মুখ গুজে কাচুমাচু হয়ে বসে কান্না করছে। এখানে বসে আছো কেন? সবাই এদিকে খুঁজে হয়রান। চলো বাসায় চলো। নাফিসা মুখ তুলে তাকালো রেহানের দিকে। রেহান তার চেহারা দেখে খুব কষ্ট পেল, কান্না করে চোখ মুখ ফুলে গেছে। রেহানের এখন প্রচুর রাগ হচ্ছে, কেন সে বকা দিতে গেল? অন্যদের মতো সেও তো বুঝতে পেরেছিল মেয়েটি আচরণ একটু আলাদা। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে রেহান। নাফিসা বাসায় চলো, আব্বু আম্মু সবাই টেনশন করছে। যাব না আমি। আমি আব্বু আম্মুর কাছে যাব। সরি ওসব বলার জন্য। নাফিসা লাফ দিয়ে দোলনা থেকে নেমে গেল, ডুকরে কান্না করতে করতে। আমার কাছে আসবে না, আমি মরে যাব। একটুও কাছে আসবে না। আব্বু আমাকে নিয়ে যাও। রেহান দোলনা থেকে উঠে দাঁড়ালো। নাফিসা আবারও দুপা পিছিয়ে গেল। তারপর রেহান রায়ান চৌধুরীকে কল করে নিচে আসতে বলল। রায়হান চৌধুরী এসে নাফিসাকে অনেক কৌশলে মানিয়ে বাসায় নিয়ে এলো। রেহানও নিজের রুমে চলে এলো। সে শুধু ভাবছে নাফিসার সাথে এমন ব্যবহার করা একদমই উচিত হয়নি তার। তারপর ফোনটা হাতে নিয়ে নেহার ছবিগুলো সব কাটতে লাগলো। আগেই কেটে দিত, কিন্তু মনে ছিল না। নেহার ছবি কেটে অন্য ফাইলে দেখলো নাফিসার ছবি। নাফিসার ছবি এখানে কিভাবে? রেহান বাকি সব ছবি দেখতে লাগলো। এবার বুঝতে পেরেছে আজ বাসায় ফোন রেখে যাওয়ায় নাফিসা আর রিয়ার ছবিগুলো তুলেছে। বিভিন্ন ভঙ্গিতে অনেক ছবি তুলেছে। অজান্তেই রেহানের মুখে হাসি ফুটে উঠল। চতুর্থ দিন সকালে ঘুম থেকে উঠে নাফিসা একদম চুপচাপ, বিশেষ প্রয়োজন ছাড়া কারোর সাথেই কথা বলছে না, কোনো দুষ্টুমিও করছে না। রেহানের দিকে তো তাকাচ্ছেও না। রুবিনা ব্রেকফাস্ট করার জন্য ডেকে নিয়ে এসেছে। চুপচাপ খাওয়া শেষ করে রুমে চলে গেল। সবাই একটু আপসেট। চঞ্চল মেয়েটার নীরবতা কারোর কাছে ভালো লাগছে না। রেহান বসে টিভি দেখছিল। রেহান ব্যাগে টিফিন রাখতে গিয়ে দেখলো নাফিসার চিঠিটা ও তার ব্যাগে। উফ, ভাবির চিঠিও আমার ব্যাগে। ভাইয়া, এটা ভাবির কাছে দিয়ে দাও, আমার লেট হয়ে যাচ্ছে, আমি যাই। ওকে। নাফিসার চিঠি মানে? রেহান কাগজটা খুলে চিঠিটা পড়তে লাগলো। প্রাপকের নামটা দেখেই হাসি পেল, অ্যালেক্স। এবার উৎসাহ নিয়ে বাকিটা পড়তে লাগলো। ডিয়ার অ্যালেক্স, আশা করি ভালো আছিস। আমিও ভালো আছি আমার হাজবেন্ড, দেবর, শ্বশুর আব্বু, শাশুড়ি আম্মুকে নিয়ে। আব্বু আম্মু কোথায় যেন হারিয়ে গেছে। জানিস, আমার হাজবেন্ড রোহান চৌধুরী অনেক হ্যান্ডসাম। ছোট ভাইটা রিয়াজ চৌধুরীও অনেক কিউট। দুই ভাই কিউটের ডিব্বা, অনেক ফর্সা, চুলগুলো সিল্কি সিল্কি, পারফেক্ট বডি। দুই ভাই লাল টি শার্ট পরলে একদম হিরোদের মতো লাগে। হবে নাই বা কেন, আমার শ্বশুর আব্বু শাশুড়ি আম্মু অনেক ফর্সা ও কিউট। আমার হাজবেন্ডের লাল টি শার্ট পরে ঘুমাই, আবার একটা হলুদও নিয়েছি। রিয়াদের সাথে তো আমি প্রতিদিনই ক্রিকেট খেলি, আবার গার্ডেনে পানি দিতে গিয়ে গোসল করি। রিয়াদি বলল আজ আমাকে ফ্যামিলি সম্পর্কে ফ্রেন্ডের কাছে চিঠি লিখতে। অনেক কিছু লিখে ফেলেছি, আর জানতে দিব না তোকে। বাংলা বুঝতে কষ্ট হলে ইংলিশে ট্রান্সলেশন করে নিস। বাই বাই বেবি। চিঠিটা পড়ে রেহান হাসতে লাগলো। ভাবছে পাগলি মেয়েটা সত্যি রেহানকে তার বর ভেবে নিয়েছে আর তার পরিবারকে নিজের পরিবার হিসেবে নিয়েছে। রেহানের কাছে নাফিসাকে অন্যরকম ভাবে ভালো লাগতে শুরু করেছে। রেহান চিঠিটা নিয়ে নাফিসার কাছে গেল। রিয়াদের রুমের সামনে যেতেই নাফিসা রুম থেকে বের হতে যাচ্ছিল। রেহান পথ আটকালো। নাফিসা নিচের দিকে তাকিয়ে আছে, রেহানকে একবারও দেখছেও না। নাফিসা সরি। নাফিসা কিছু না বলে ডান দিকে দিয়ে আসতে চাইলে রেহান ডান দিকে চেপে পথ আটকে আবার বলল সরি। এবার বাম দিকে পাশ কাটাতে চাইলে রেহান বাম দিকে চেপে পথ আটকে আবার বলল সরি। এবার নাফিসা পেছনে সরে গিয়ে ধপাস করে দরজা লাগিয়ে রুমে বসে রইল। রেহান হতাশ হয়ে ফিরে এলো ড্রয়িং রুমে। অফিস যাবি না? 3 দিন কেটে গেছে, পত্রিকায় তো তেমন তো কোনো নিউজ পেলাম না। এবার আমরাই নিউজটা দিই। আজ অফিস থেকেই তুই ছাপাখানায় নিউজ দিয়ে আসিস। বিকালে রেহান ও তার বাবা একসাথে বাসায় ফিরল। প্রতিদিন এই সময় বাসায় ফিরে দেখে নাফিসা আর রিয়াদ বাসার সামনে ফাঁকা জায়গায় খেলে, কিন্তু আজ খেলছে না। আজ খেলোয়াড়রা কোথায়? মুড অফ। কি বলেছিস, এমন মুড অফ হয়ে গেছে? উঁচু গলায় কথা বলাতেই এমন। মেয়েটা একটু অন্যরকম, হয়তো ছোট থেকে বেশি আদরে লালিত পালিত হয়েছে। এমন বিহেভ করিস না ওর সাথে। তোমাদের মতো তো এত সহজে সব বুঝতে পারি না।
ছাপাখানায় গিয়েছিস? না, মনে ছিল না। আচ্ছা, কাল যাবি। এখন তো কিছু একটা করে মোডটা অন করতে হবে। হুম। কথা বলতে বলতে বাবা ছেলে গাড়ি পার্কিং করে দোতলায় চলে গেল। রুবিনা দরজা খুলে দিল। বৌমা কোথায়? রেহান বাবার কথা শুনে ঠোঁটের কোণায় হাসির রেখা ফুটিয়ে তুলল। বাবা, এই সেই বৌমার খোঁজ। রিয়াদের রুমে আছে, পেন্টিং করছে রিয়াদের সাথে। মুড কি অন হয়েছে? মনে হয় 20%। সারাদিন বাসায় থেকে মাত্র 20% ঠিক করেছো। তোর মায়ের জন্য এটাই অনেক। চুপ থাক, তুই কোনো কথা বলবি না। তোর জন্যই তো সারাদিন মেয়েটা মুড অফ করে রেখেছে। ভাগ্যিস কাল গেট খোলা ছিল না, সময় না বুঝে বেশি বেশি করে ফেলিস। আচ্ছা, বললাম না কোনো কথা। তারপর রেহান রিয়াদের রুমে একবার উঁকি দিয়ে আবার নিজের রুমে চলে এসে ফ্রেশ হলো। তোয়ালে নিয়ে চুল মুছছে, এমনই রিয়াদ এসে হাজির। তুই এখানে কেন? তোমার ফোন দাও। কেন? ভাবি বলেছে। রেহান নাফিসার কথা শুনে আর কিছু না বলে ফোন দিল রিয়াদের কাছে, কিন্তু রিয়াদ ফোন নিয়ে নাফিসার কাছে যায়নি। এই রুমে দাঁড়িয়ে কিছু করছে। কি করছিস তুই? এখন না বললি নাফিসা বলেছে ফোন নিয়ে যেতে? ভাবি ফোন নিয়ে যেতে বলেনি, ফোন থেকে ভাবির সব ছবি ডিলিট করে যেতে বলেছে। আমি সেটাই করছি। রেহান দ্রুত রিয়াদের হাত থেকে ফোন নিয়ে নিল। যা, বের হ এখান থেকে। তুমি এখন করছো কেন? যার ছবি সেই তো বলেছে ডিলিট করতে। যেতে বলেছি এখান থেকে। রিয়াদ চলে গেল। রেহানের প্রচুর রাগ হচ্ছে রিয়াদের উপর। ছবিগুলো চেক করে দেখলো কয়েকটা ডিলিট করে ফেলেছে, এখনো অনেক বাকি আছে। তারপরও ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করে দিল। এবার রেহান রিয়াদের রুমে এসে দেখলো নাফিসা আর রিয়াদ খাটে বসে পেন্টিং করছে জল রং দিয়ে। রেহানও তাদের পাশে বসলো। নাফিসা দেখেও না দেখার মতো করে নিজের কাজ করতে লাগলো। রেহান লক্ষ্য করলো নাফিসা চমৎকার একটা দৃশ্য অঙ্কন করছে। দৃশ্যটা রাতে, বিশাল সমুদ্র তীরে একসাথে 3টি নারকেল গাছ, আকাশে চাঁদ, চাঁদের ঠিক বরাবর পানিতে কিছু একটা আঁকছে। নৌকা হবে হয়তো। এখনো এটা কমপ্লিট হয়নি। রিয়াদ, আম্মু তোকে ডাকছে। কেন? আমি কি জানি, গিয়ে দেখ, কিছু দিবে হয়তো তোকে। রিয়াদ দৌড়ে চলে গেল। নাফিসা সরি বলেছি তো। এমন চুপচাপ থাকলে তোমাকে একদম ভালো দেখায় না। নাফিসা তার কথায় কোনো রেসপন্স করলো না, নিজের কাজ করতে ব্যস্ত। সরি বউ। এরপর নাফিসা রিহানের দিকে তাকালো শুধু, কিন্তু কিছু বলল না। রেহান একটু মুচকি হাসলো, তারপর রঙের কোটা থেকে আঙুল দিয়ে একটু নীল রং নিয়ে নাফিসার নাকে লাগিয়ে দিয়ে আবার বলে, সরি বউ। ব্যাস, দিল রাগিয়ে। নাফিসা তার আর্ট পেপারটা সাইডে রেখে এক হাতটা পুরো রং মেখে রেহানের মুখে দিল। তারপর নাফিসা খিলখিল করে হাসতে লাগলো। রেহানকে পুরো বেড়ালের মতো দেখাচ্ছে। এবার রঙের ব্রাশটা নিয়ে নাফিসার গালে রং লাগিয়ে সামনে দৌড় দিতে গেলে রিয়াদ দরজার সামনে আটকিয়ে ধরল। টেনে রেহানের টি শার্ট ধরে রইল। তার সাদা টি শার্ট বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠল। রিয়াদ তার নাফিসা এবার প্রাণ খুলে হাসতে লাগলো। রেহান কিছুটা তৃপ্তি পেল নাফিসার হাসি দেখে। তারপর রেহান বেরিয়ে এলো রুম থেকে। ড্রয়িং রুমে রুবিনা ও রায়হান চৌধুরী ছেলেকে দেখে অবাক। এ কি অবস্থা তোর? রঙের পুকুরে ঝাঁপিয়ে এসেছিস নাকি? রঙের পুকুরে ঝাঁপাইনি, তোমার বউ মায়ের মোড 100% অন করে এলাম। এরই মাঝে রিয়াদ এসে কান্না করতে করতে রেহানকে এলো পাতারি কিল ঘুষি দিতে লাগলো। রেহান দৌড়ে গিয়ে বাবার পিছনে লুকালো। রিয়াদ তাকে ধরার জন্য দৌড়োদৌড়ি শুরু করলো। হি হি হি। এই কি শুরু করলি? এই ছেলের আবার কি হলো? এখনই না হাসছিল। এই তুই আমাকে মারছিস কেন? রিয়াদকে কোলে নিয়ে। আরে আরে, কি হয়েছে? আব্বু, ভাইয়া আমাকে মিথ্যে বলে আম্মুর কাছে পাঠিয়ে ওইদিকে আমার সব রং নষ্ট করে দিয়েছে। তোদের নিয়ে আর পারি না। এই রং তো আমি এনে দিয়েছি। আচ্ছা, তো কি হয়েছে? জরিমানা স্বরূপ রেহান রিয়াদকে আবার এনে দেবে। কালকের মধ্যে আমার নিউ কালার বক্স চাই। হ্যাঁ। রাতে রায়হান চৌধুরী নাফিসাকে ক্যারাম খেলার প্রস্তাব দিল। নাফিসার মুড এখন সম্পূর্ণ ঠিক হয়েছে। রিয়াদের ছোট ক্যারাম বোর্ডে খেলছে নাফিসা, রেহান, রিয়াদ ও রায়হান চৌধুরী। রুবিনা তাদের পাশে বসে খেলা দেখছে। সবাই লক্ষ্য করলো নাফিসা খুব দক্ষতার সাথে খেলছে। নাফিসা তো দেখছি একদম পাক্কা খেলোয়াড়। আমি সব খেলাতেই চ্যাম্পিয়ন।
আব্বু আমাকে শিখিয়েছে সব। আব্বুর সাথে প্রায়ই খেলি। বাবার কথা মনে করে আবার যাতে কান্না না করে সেজন্য রাহান চৌধুরী কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে নিলেন। আচ্ছা, কি কি খেলা খেলতে পারো তুমি? ক্রিকেট, হকি স্টিক, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা, লুডো, কার রেস, ফাইটিং। ওয়াও, লুডো আমার প্রিয় খেলা। তুমি লুডো ছাড়া আর পারোই বা কি? তাহলে তো তোমার সাথে একদিন দাবা খেলে দেখতেই হয়। হুঁ, এখন আমি বাদ। হিংসুটে ছেলে। তারপর সবাই ডিনার করে যার যার রুমে চলে গেল। নাফিসা রিয়াদের সাথে বিছানায় শুয়ে গল্পের বই পড়ছে, ভূতের গল্প। সম্পূর্ণ গল্পটি নাফিসা পড়ে শোনালো। দুজনেরই এখন ভয় লাগছে। রেহান লাইট অফ করে শুয়েছিল, হঠাৎ দরজা ধাক্কা দিয়ে খুলে ফেললো। রেহান টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে দেখলো রিয়াদ ও নাফিসা দুজনেই বালিশ নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে, তোমরা এখানে কেন? নাফিসা ও রিয়াদ একে অপরের দিকে তাকিয়ে রেহানকে কোনো উত্তর না দিয়ে সেকেন্ডের মধ্যে দৌড়ে এসে রেহানের দুপাশে দুজনে রেহানকে জাপটে ধরে শুয়ে পড়ল। আরে আরে, কি হচ্ছে এসব? ভূত! কিসের ভূত? কোথায় ভূত? ভাইয়া, ওই রুমে ভূত আছে, ভয় করছে। আজ তোমার সঙ্গে থাকবো। ভূত বলতে কিছু নেই, যা ওই রুমে যা। না না, আমার ভয় লাগছে খুব। প্লিজ, আজ এখানে থাকবো। রেহান আর কিছু বলল না, একসাথেই তিনজনে ঘুমিয়ে পড়ল। পঞ্চম দিন সকালে রেহানের ঘুম ভেঙে গেল। চোখ খুলেই নাফিসার চেহারা দেখলো, কারণ রেহান ও নাফিসা পাশ ফিরে মুখোমুখি শুয়ে আছে। নাফিসা এক হাতে রেহানের গলা জড়িয়ে আছে, আর রিয়াদ পেছন থেকে হাত পা সব রেহানের উপর তুলে দিয়েছে। একটু নাড়াচাড়া করারও সুযোগ নেই রেহানের। নাফিসার মুখটা রেহানের খুব কাছে, ঘুমন্ত মুখটা খুব মায়াবী দেখাচ্ছে। ফর্সা মুখে ঠোঁট গোলাপি, চোখের পাপড়ি ও ভ্রু ঘন ও কালো। রেহান মুগ্ধ হয়ে দেখছে তাকে, আর মনে মনে ভাবছে, মেয়েটা সত্যি সত্যি বউ হলে সমস্যা কি? না, কোনো সমস্যা নেই। এখন তো আর নেহার সাথে বা অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক নেই, আর মেয়েটা নিজেই তো বউ বলে পরিচয় দিয়ে যাচ্ছে। নাফিসার দিকে তাকিয়ে ভাবনার মুহূর্তে রেহানের মুখে হাসি ফুটে উঠল, আর মুখ ফুসকে অস্ফুট স্বরে একটি শব্দ বেরিয়ে এলো, বউ। রেহান বেশ কিছুক্ষণ নাফিসার দিকে তাকিয়েছিল, তারপর জানালার গ্লাসের দিকে তাকিয়ে দেখলো বাইরে আলো ফুটতে শুরু করেছে। নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। সে কোনো মতে একটা হাত মুক্ত করে নাফিসার হাতটা সরিয়ে রিয়াদের হাত পা সরালো। তারপর রিয়াদ ও নাফিসা দুজনকেই ডাকতে শুরু করলো। নাফিসা ঘুমের মধ্যে রেহানের গলা জড়িয়ে আরো কাছে টেনে বলতে লাগলো, আম্মু ঘুমাতে দাও তো, এখন উঠবো না। রেহান হাসলো তার কথা শুনে, আবার নাফিসার হাত সরিয়ে রিয়াদকে ঠেলে বিছানা থেকে নেমে জোরে জোরে ডাকতে শুরু করলো দুজনকে। দুজনেই লাফিয়ে ওঠে। উফ ভাইয়া, সকাল সকাল কি শুরু করেছো? দ্রুত উঠে নামাজ পড়ো, না হলে আম্মুকে ডেকে নিয়ে আসবো এখন। উঠে নামাজ পড়ে নিল। রেহান ব্যায়ামাগার থেকে জানালা দিয়ে দেখতে পেল রায়হান চৌধুরী, রুবিনা চৌধুরী, নাসিফা নিচে হাঁটাহাঁটি শুরু করেছে। রেহান ও রিয়াদকে নিয়ে তাদের সাথে যোগ দিল, সাথে একটা ফুটবল নিয়ে গেল। সকাল সকাল ফুটবল? ফুটবল খেলাটা ও অন্যরকম একটা ব্যায়াম। তোমাদের ব্যায়াম আর কত কৌশল দেখাবে। শাশুড়ি আম্মু, তুমি ব্যায়াম খুব কম করো কেন? ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে। আল্লাহ রহমতে আমি এমনিতেই পারফেক্ট। আর তোমার শ্বশুর আব্বুকে দেখো, এত ব্যায়ামের পরেও মেদ বাড়িয়ে নিয়েছে। সারাটা জীবন আমার সাথে এভাবে লেগে থাকো কেন বলো তো? বেশি ভালোবাসে বলে। রুবিনা কিছু বলার আগে নাফিসা উত্তর দিয়ে পা দিয়ে বল ঠেলতে ঠেলতে তাদের সামনে এগিয়ে গেল। পিছু পিছু রিয়াদও ছুটলো, আর বাকিরা সবাই মুচকি হাসলো, কারণ ভুল বলেনি তো নাফিসা, সত্যি কথাটাই বলে গেছে। বাবা মায়ের মুখে প্রশান্তির হাসি দেখে রেহানেরও খুব ভালো লাগলো। তারপর রেহানও দৌড়ে নাফিসা ও রিয়াদের কাছে গিয়ে তিনজনে ফুটবল খেলতে লাগলো। মিস্টার ও মিসেস চৌধুরী দোলনায় বসে দেখছে, ভাবছে মেয়েটা তাদের বাড়িতে এসে সবাইকে আনন্দিত করে রেখেছে। রিয়াদ খেলার সঙ্গী পেয়েছে। রেহান ছেলেটা নেহার সাথে ব্রেকআপের পর একদম বিষণ্ণ থাকতো, এখন সেও কত আনন্দিত থাকে। দুজনেই সন্তানদের কথা ভেবে শান্তির নিঃশ্বাস ছাড়লো। এই পরিবারের সবাই সবার সাথে খুব ফ্রি। রেহান নেহার কথা বাবা মার কাছে লুকায়নি, প্রত্যেকেই বন্ধুসুলভ আচরণ করে একে অপরের সাথে।
ব্রেকফাস্টের পর রিয়াদ স্কুলে চলে গেছে। রেহান ও রায়হান চৌধুরী অফিসের জন্য তৈরি হচ্ছে। নাফিসা ও রুবিনা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। এমন সময় কলিং বেল বাজলে রুবিনা উঠে দরজা খুলে দেখলো নেওয়া এসেছে। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো ভালো। রেহান বাসায় নেই? হ্যাঁ আছে, অফিসের জন্য তৈরি হচ্ছে। আসো ভেতরে এসে বসো। নেহা রুবিনার সাথে ড্রয়িং রুমে এসে বসলো। সোফায় বসতেই নাফিসার দিকে চোখ পড়লো। এর আগে 2বার এসেছে এই বাড়িতে, কখনো এই মেয়েকে দেখেনি। আর নেহার জানা মতে রেহানের কোনো বোনও নেই। তাহলে ও কে? নাফিসা একবার নেহাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে আবার টিভি দেখায় মনোযোগ দেয়। নেহা, ব্রেকফাস্ট করে নাও। না আন্টি, আমি ব্রেকফাস্ট করে এসেছি। রেহানের সাথে একটু কথা আছে, তাই এসেছি। ও আচ্ছা, বসো, এখনই আসবে। আন্টি ও কে? রুবিনা কিছু বলার আগেই নাফিসা জবাব দিল, বউ। সরি, বউ মানে? এবাড়ির বউ। এবাড়ির বউ মানে? কার বউ? পেছন থেকে। আমার বউ। হোয়াট? কি বলছো এসব? ইয়েস, যা শুনেছো তাই বলেছি, ও আমার বউ। রেহান, কি যা তা বলছো এসব? তুমি না আমাকে ভালোবাসো? ব্রেকআপ করে দিয়েছি তো মিস নেহা। এবার বুঝেছি কেন ব্রেকআপ করেছো। তুমি আমাকে বলো আমি দুশ্চরিত্রা, এদিকে তুমি যে ঘরে মেয়ে নিয়ে বসে আছো, এসব কিছু না। আরে দুশ্চরিত্রা তো তুমি নিজেই। কথা বলা শেষ করতে পারেনি নেহা। এইদিকে নাফিসা নেহার উপর ঝাঁপিয়ে পড়েছে, নেহার গলা চেপে ধরেছে। নেহা ছোটার জন্য হাত পা ছুটছে। রুবিনা আর রেহানার তো শকড নাফিসার আচরণে। তারা দুজনে নাফিসাকে টেনে সরাতে চাইছে, নাফিসা ছাড়ছেই না কিছুতে। তুই এভাবে কথা বলছিস কেন? আমার হাজবেন্ড দুশ্চরিত্র। শাশুড়ি আম্মু ছাড়ো, আজ ওর খবর নিয়ে ছাড়বো। আরে ও মরে যাবে তো। নাফিসা ছাড়ো বলছি। রেহান হ্যাচকা টান দিয়ে নাফিসাকে ছাড়িয়ে নিজের কাছে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। নাফিসা রেহানের থেকে নিজেকে ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু রেহানের শক্তির কাছে পারছে না। নেহা যেন হাঁপ ছেড়ে বাঁচল। রুবিনা এক গ্লাস পানি এনে নেহাকে খাওয়ালেন। ছাড়ো আমাকে। নাফিসা শান্ত হও। এসেছিলাম সবকিছু মিটিয়ে নতুনভাবে সম্পর্কটা গোছাতে। এখন বুঝতে পারছি এখানে আসাটাই ভুল হয়েছে। আগে জানলে কখনো আসতাম না। গুড বাই। আরে যাও না, কে বলেছিল তোমাকে আসতে? যত সব ফালতু। নেহা চলে গেল। আর এদিকে নাফিসা এতক্ষণে ছোটার জন্য আপ্রাণ চেষ্টা করেও পারল না। অবশেষে ক্যারাতি স্টাইলে রেহানের পায়ে মেরে ছাড়া পেল। আউচ! নাফিসা রেগে রুমে চলে গেল, আর রেহান সোফায় বসে পা মালিশ করতে লাগলো। ব্যথা পেয়েছে খুব। অবশ্য রেহান তাকে এমনিতেই ছেড়ে দিত, বেচারা একটু লেট করে ফেলেছে। ব্যথা পেয়েছিস? না, ঠিক আছি। দেখো আব্বু রেডি হয়েছে কিনা, লেট হয়ে যাচ্ছে। আচ্ছা দেখছি। আরেকজন কি মনে হচ্ছে মেয়েদের মতো মেকআপ করা শুরু করেছে। রুবিনা চলে গেলে দারোয়ান দরজার কাছে এলো পত্রিকা নিয়ে। রেখে যাও। আজ এত লেট করে পত্রিকা দিল কেন? দারোয়ান টেবিলে পেপারটা রেখে চলে গেল। রেহান পত্রিকার উপর চোখ পড়তেই দেখলো কর্নারে নাফিসার ছবি। সে দ্রুত হাতে নিয়ে দেখতে লাগলো ভালোভাবে। হ্যাঁ, এটা নাফিসাই। 2টা ছবি দেওয়া পত্রিকায়। একটাতে শুধু হাসি মাখা মুখ ফেসটা দেওয়া, আর একটাতে নাফিসা অনেকগুলা লাল বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। কালো জিন্স ও সাদা টি শার্ট, সাদা কালো মিশ্রিত কেটসও পরে। রেহান পত্রিকা নিয়ে দ্রুত তার রুমে চলে গেল। খুব ভয় হচ্ছে তার। সে কি নাফিসাকে হারিয়ে ফেলবে? রেহান তার রুমের দরজা বন্ধ করে পত্রিকার বিজ্ঞপ্তি পড়ল। সেখানে লেখা আছে, লন্ডন প্রবাসী রিজওয়ান আহমেদের একমাত্র মেয়ে নূর নাশিফা পরিবার সহ বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন বাংলাদেশে বন্ধুর বাড়িতে। গত শনিবার থেকে মেয়েটিকে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশের কোনো জায়গায় তার পরিচিত না। মেয়েটির পরনে ছিল বিয়ের পোশাক। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ করা হলো। তার মানে নাফিসা সেদিন যা বলেছে সব সত্যি ছিল। তার বাসা লন্ডন। এখন কি নাফিসা তার বাবা মায়ের সাথে চলে যাবে লন্ডনে? না, ও তো আমার বউ। আমি ওকে যেতে দিব না। আমাদের কাছে থাকবে ও। ওর সন্ধান কাউকে পেতে দেব না। রেহান, অফিসে যাবি না? দ্রুত আয়। হ্যাঁ আব্বু, আমি আসছি। তুমি গাড়িতে যাও। নিউজ পেপার আব্বু পড়লে আব্বু নাফিসাকে ফিরিয়ে দিবে। আব্বুকে পেপার পড়তে দিব না।
তারপর রেহান পত্রিকা তার আলমারিতে রেখে বাবার সাথে অফিসে চলে গেল। অফিসের নিউজ পেপারও লুকিয়ে ফেলেছে। অফিসে আজ রেহান তার বাবাকে বিভিন্ন কাজে ব্যস্ত রেখেছে যাতে নিউজ পেপার না পড়তে পারে। বিকালে বাসায় একটু তাড়াতাড়ি ফেরায় দেখতে পেল রিয়াদ ও নাসিফা মাত্র বল আর ব্যাট নিয়ে বাইরে বেরিয়েছে ক্রিকেট খেলার জন্য। তারা দুজনেই ফ্রেশ হয়ে রেহান ও তার বাবা নিচে চলে এলো ক্রিকেট খেলবে বলে। রুবিনাও এলো। আমরাও খেলবো। ইয়ে, ওকে, একটা আমার টিম আর একটা তোমার টিম, জিতলে গিফট। ওকে ডান। আমি নাফিসার টিমে। আমিও ভাবির টিমে। তাহলে আমার টিমে কে? আমি একা? শাশুড়ি আম্মু যাও ওই টিমে। না, আমি খেলবো না। তাহলে দারোয়ান ভাইয়াকে নিয়ে আসো। তারপর রেহান দারোয়ানকেও ডেকে নিয়ে এলো আর রুবিনা হলো আম্পায়ার। নাফিসা বরাবরই পাক্কা খেলোয়াড় আর আবার সাথে আছে রায়হান চৌধুরী। অন্যদিকে রেহান পাক্কা খেলোয়াড় হলেও দারোয়ান একেবারে অধম। সুতরাং জয়ী হলো নাসিফার টিম। নাফিসা ও রিয়াদ তো খুশিতে লাফাচ্ছে আর সাথে 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 বাকিরাও আত্মহারা। রেহান মুগ্ধ হয়ে দেখছে নাফিসা কত সহজে এবারের সাথে মানিয়ে নিয়েছে। প্রতিটি মুহূর্তে সবাইকে আনন্দে মাতিয়ে রাখছে। না, রেহান কিছুতেই নাফিসাকে যেতে দিবে না। সে নাসিফাকে সত্যিই তার বউ বানাবে। ইয়ে, নাফিসা টিম ইজ উইনার। গিফট দিতে হবে রোহান চৌধুরী। ওকে বলো কি চাও? 6 তলার ছাদ থেকে লাফিয়ে পড়তে হবে। হোয়াট? আই এম জাস্ট জোকিং ইয়ার। লং ড্রাইভে নিয়ে যেতে হবে। ওকে, বাট আজ না, পরশুদিন অফিস অফ আছে, সেদিন নিয়ে যাব। ওকে। আমিও যাব। ওকে মোটু। রাতে ডিনারের সময় ভাইয়া, আমার কালার বক্স এনেছো? হুম, কোথায়? আমার বেড সাইড টেবিলে রাখা আছে। ওকে ভাবি, আজ কিন্তু বাকি পেন্টিং শেষ করবা। ওকে, দ্রুত ডিনার শেষ করো। এখনই শেষ করব। ওকে। নাফিসা ও রিয়াদ দ্রুত ডিনার শেষ করে চলে গেল রিয়াদের রুমে। বাকিদের খাবারও শেষ। রেহান, তোকে না বলেছিলাম ছাপাখানায় যেতে, যাসনি কেন? মনে ছিল না। চেয়ার থেকে উঠে যেতে যেতে কথাটা বলে সেখানে না দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে নিজের রুমে চলে গেল। রায়হান চৌধুরী ও রুবিনা চৌধুরী বেশ বুঝতে পারছে যে রেহান এখন মিথ্যে কথাটি বলে গেল তাদের। রেহান নিশ্চয়ই চাইছে নিউজটা পত্রিকায় দিতে। ষষ্ঠ দিন নামাজ পড়ে সকালে ব্যায়ামের পর রেহান বাগানের পাশে সুইমিং পুলে সাঁতার কাটছে। নাফিসা ও রিয়াদের রুমে জানালা দিয়ে দেখতে পেল রেহানকে। রিয়াদ, ফুটবল কোথায়? কেন, এখন ফুটবল খেলবে? না, তাড়াতাড়ি ফুটবল দাও। এই যে নাও। চলো চলো, কোথায়? আমার পিছু পিছু চলো। নাফিসা ফুটবল ও রিয়াদকে সাথে করে নিয়ে দৌড়ে ছাদে চলে গেল। তারপর কর্নারের রেলিং এর পাশে এসে 6 তলার ওপর থেকে ফুটবল দিয়ে রেহানকে ঢিল মারলো সোজা রেহানের মাথায়। রেহান অবাক হয়ে এদিক ওদিক দেখছে কিন্তু কাউকে দেখতে পেল না। আর রেহানের অবস্থা দেখে রিয়াদ ও নাফিসা হাসতে লাগলো। এদিকে রেহান আশেপাশে ঘুরে খুঁজেই যাচ্ছে। বল তো আর নিজে নিজে আসেনি, কেউ তাকে ঢিল মেরেছে, কিন্তু কে? তারপর রিয়াদ চিৎকার করে রেহানকে ডাকলো। ভাইয়া। এবার রেহান উপরে তাকিয়ে দেখলো ছাদে দাঁড়িয়ে আছে নাফিসা ও রিয়াদ হাসছে। তার আর বুঝতে বাকি নেই এইটা নাফিসার কাজ। নাফিসা বল মেরেছে। রেহান পানি থেকে ফুটবলে ভর করে সাঁতার কাটছে আর নাফিসাকে দেখছে। সে হাতের ইশারা করে দুজনকেই ডাকলো সুইমিং পুলে আসার জন্য। রিয়াদ দ্রুত ছুটে ছাদ থেকে নেমে এসে পুলে নেমে পড়লো রেহানের সাথে গোসল করতে। আর নাফিসা দোতলায় রিয়াদের রুমের বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। রেহান আবারও ইশারা ডাকলো তাকে পুলে যাওয়ার জন্য, কিন্তু নাফিসা না করলো, সে পুলে যাবে না। রেহান রিয়াদ পানিতে ফুটবল খেলে বাসায় চলে এলো। রেহান বাথরুম থেকে বেরিয়ে দেখলো তার বাবা মা তার রুমে দরজা লক করে খাটে বসে আছে। আব্বু আম্মু তোমরা এখানে? বস এখানে, কথা আছে তোর সাথে। বলো। এই পত্রিকা তোর আলমারিতে কেন? দিন দিন বড় হচ্ছিস আর তোর বুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? ভাগ্যিস জামা কাপড় ময়লা হয়েছে কিনা দেখতে আলমারি খুলেছিলাম, তা না হলে তো এটা পেতামই না কখনো। উফ। রুবিনা, শান্ত হও, আমি বলছি। রেহান, তুই কি চাইছিস তা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু এটা কি আদৌ সম্ভব? আব্বু, কেন সম্ভব নয়? নাফিসা আমাদের এখানে বেশ ভালো আছে, তার তো কোনো প্রবলেম হচ্ছে না। আমরা তার সন্ধান কাউকে না দিলেই হয়। সে তো একবারও বলছে না এখান থেকে যাবার কথা। বাবা মায়ের কাছ থেকে সন্তান হারিয়ে গেলে তারা কত কষ্ট পায় তা কি একটু হলেও বুঝতে পারছিস?
তার উপর নাফিসা রেজওয়ান আহমেদের একমাত্র সন্তান। তারা কতটা কষ্টে আছে মেয়েকে না পেয়ে সেটা কি একবারও ভেবে দেখছিস? আমার ছেলে দয়ালু, সেটা জানতাম, কিন্তু এতটা পাষাণ হতে পারে তা আমি কখনো ভাবতে পারিনি। দেখ বাবা, সন্তান সামান্য জ্বরে ভুগলে বাবা মা ছটফট করে তার সন্তানকে দ্রুত সুস্থ করে তোলার জন্য। কোনো বাবা মাই চায় না তার সন্তান চোখের আড়াল হোক। তোকে সবসময় বলি, সারাদিন বাইরে থাকলেও সন্ধ্যার পর যেন ঘরে দেখি। তোর মা কিছুক্ষণ পর পর ফোন করে খোঁজ নেয়, কারণ অন্ধকার নেমে এলেই মন ছটফট করে ছেলে কোথায় আছে, কি করছে। আর মেয়েটি 6 দিন ধরে বাবা মায়ের কাছ থেকে দূরে আছে, তাহলে তাদের কি হাল হতে পারে। আজ হয়তো বুঝতে তোর বিবেক বাধা পাচ্ছে, কিন্তু যেদিন তুই বাবা হবি সেদিন বুঝবি সন্তান কি জিনিস। বাবার কথাগুলো শুনে রেহানের চোখ লাল হয়ে গেছে, বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে তার। এক, নাফিসাকে হারাতে হবে, আর অন্যদিকে সে কোনো এক বাবা মাকে কষ্ট দিতে যাচ্ছিল। সেও তার বাবা মাকে, ভাইকে খুব ভালোবাসে, এই জন্যই তো বারবার কান্না করলে বলতো, আমি আব্বু আম্মুর কাছে যাব। পত্রিকায় ফোন নম্বর ও অ্যাড্রেস দেওয়া আছে, কল করে বলে দাও। কথাটি বলে রেহান অফিসের জন্য তৈরি হয়ে চলে গেল। ব্রেকফাস্ট করার সময় রেহান অল্প কিছু খেয়েই উঠে পড়ল। তারপর বাবার সাথে অফিসে চলে গেল। এইটুকু সময় সে কারোর সাথে তেমন কোনো কথাও বলেন। রায়হান চৌধুরী রিজওয়ান আহমেদকে কল করে তাদের অফিসের ঠিকানা দিলেন, আর বন্ধু শহীদ রিজওয়ান আহমেদ ও তার স্ত্রী আয়েশা আহমেদ তাদের অফিসে এলো। বাবা ছেলে দুজনেই রিজওয়ান আহমেদের কাছে জানতে পারলো বন্ধুর মেয়ের বিয়েতে এসেছিল তারা। নাফিসাও কনের সাথে পার্লারে যেতে ও বউ সাজতে বায়না করে। বাবা মায়ের আদরের সন্তান, মেয়ের যে কোনো ইচ্ছা পূরণ করতে তারা বাধ্য। কিন্তু ফেরার পথে কনে এক গাড়িতে ছিল আর নাফিসা অন্য এক গাড়িতে ছিল, ওই বাড়িরই অন্য মেয়েদের সাথে। কনের বাবার সাথে পুরানো শত্রুতার কারণে কিডন্যাপাররা কনেকে কিডন্যাপ করতে এসে ভুল করে নাফিসাকে ধরে নিয়ে যায়। তারপর কিডন্যাপারদের পুলিশ ধরতে পেরেছে ঠিকই, কিন্তু নাফিসার কোনো সন্ধান তারা দিতে পারেনি। তারপর রিজওয়ান আহমেদ রেহানের খুব কৃতজ্ঞতা প্রকাশ করলেন নাফিসাকে বাসায় ঠাঁই দেওয়ার জন্য। মেয়েকে দেখার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়লেন। দুপুর দিকে রেহান সহ তারা সবাই বাসায় এসে পড়ল। নাফিসা রুবিনার সাথে টিভি দেখছিল ড্রয়িং রুমে। রুবিনা দরজা খোলার পর নাফিসা রিজওয়ান আহমেদকে দেখে আব্বু, বলে জোর করে চিৎকার দিয়ে হাত থেকে রিমোট ফেলে দিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। আয়েশা আহমেদ ও রিজওয়ান আহমেদ মেয়েকে পেয়ে খুশিতে আর ক্ষোভে নীরবে চোখের পানি ফেলল, যেন কলিজাটা ফিরে পেয়েছে আজ। বাকিরাও তাদের দেখে খুব খুশি। রেহান অপরাধ বোধ করছে খুব। সে নিউজ না দিয়ে খুব বড় ভুল করতে যাচ্ছিল। বাবা মা আর তার মেয়েকে খুশি কেড়ে নিতে যাচ্ছিল। সে আর এখানে দাঁড়িয়ে না থেকে রুমে চলে গেল। রুবিনা চৌধুরী মেহমানদের আপ্যায়ন করছে, আর মিস্টার আর মিসেস আহমেদ বারবার কৃতজ্ঞতা প্রকাশ করছে চৌধুরী পরিবারের কাছে। তারপর বেশ কিছুক্ষণ তারা কথা বলল। রেহান ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে শুনতে পেল আগামীকাল এর ফ্লাইটে তারা লন্ডন ফিরে যাবে। নাফিসাও বেশ খুশি লন্ডনে যাওয়ার কথা শুনে। সে রায়হানের সামনে দৌড়ে ব্যাগ গুছাতে চলে গেল, কারোর বলার অপেক্ষায় থাকেনি। রুবিনা ও রায়হান চৌধুরী রিজওয়ান আহমেদকে বললেন, কাল যেহেতু চলেই যাবে আজ নাফিসা তাদের কাছেই থাকুক। রিজওয়ান আহমেদ আর মানা করতে পারলেন না। কয়েক মিনিটে ব্যাগ গুছিয়ে চলে এলো আবার। সবাই নাফিসার কাণ্ড দেখে অবাক। রেহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে কথা শুনছে আর দেখছে, কাউকে কিছু বলতে পারছে না। শাশুড়ি আম্মুকে ছেড়ে এত দ্রুত চলে যাওয়া হচ্ছে, আমার তো ছাতে ইচ্ছে করছে না। তোমার কষ্ট হচ্ছে না একটু? তোমরা আমাদের বাসায় যেও। আচ্ছা, কিন্তু আজ যে আপনি যেতে পারবেন না কেন? আর একদিনই তো আছো বাংলাদেশে, কাল এখান থেকে এয়ারপোর্টে যাবে। আব্বু আমাকে রেখে আবার চলে যাবে না তো? ওকে। ওর পাগলামিগুলোই তো আমাদের আনন্দে মাতিয়ে রেখেছে। খুব মিস করবো পাগলিটাকে। বিকালে নাফিসাকে এই বাড়িতে রেখে মেহমানরা চলে গেল। তাদের থাকার জন্য বলা হয়েছে, কিন্তু কাল চলে যেতে হবে, তাই বন্দোবস্ত করতে তারা বন্ধুর বাসায় চলে গেল। সন্ধ্যায় নাফিসা রিয়াদ পড়িয়েছে, রায়হান চৌধুরীর সাথে দাবা খেলেছে। সবাই একসাথে ডিনার করে তারপর ঘুমোতে চলে গেছে। এর মাঝে রেহানের সাথে নাফিসার কোনো কথা হয়নি। সবাই ঘুমিয়ে যাওয়ার পর রেহান রিয়াদের রুমে গেল। নাফিসা ও রিয়াদ দুজনেই ঘুমাচ্ছে। রেহান নাফিসার পাশে
খাটে বসে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই চেহারা দেখে কেন জানি খুব কষ্ট হচ্ছে তার। নেহার সাথে 3 মাসের ব্রেকআপের পরও এত কষ্ট হয়নি। ব্রুকের চাপা কষ্ট রেখে ফিসফিসিয়ে বলতে শুরু করলো। এসেছিলে কেন? আবার চলেই বা যাচ্ছ কেন? কি প্রয়োজন ছিল এত অল্প সময়ে এমন মায়ায় জড়ানোর? কিভাবে আজ নিশ্চিন্তে এখানে ঘুমাতে পারছো তুমি? ভয় পাচ্ছ না আজ? আমার সাথে কি ঘুমানোর বায়না আর করবে না? বারবার আমার সামনে এসে বলবে না তুমি আমার বউ? এই পাগলি বউ, একটু কথা বলো না তোমার বরের সাথে। নাফিসা গভীর ঘুমে মগ্ন। রেহান আরো কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নাফিসার কপালে একটা চুমু খেয়ে নীরবে নিজের রুমে চলে গেল। ঘুম আসছে না তার চোখে। ছুটির দিন হওয়ায় সবাই আজ বাসায় আছে। রুবিনা সকাল থেকে অনেক খাবার বানিয়েছে নাসিফাকে দেওয়ার জন্য। সকাল 8টার দিকে নাফিসার বাবা মা চলে এসেছে। 11টায় ফ্লাইট। নাফিসাও সব কিছু গুছিয়ে নিয়ে তৈরি। রেহান আজ আর তার রুম থেকে বের হচ্ছে না, শুধু ব্রেকফাস্ট করার জন্য একবার বেরিয়েছিল। নাফিসা তার আম্মুর কাছ থেকে পার্স নিয়ে রিয়াদকে কিছু গিফট দিয়েছে। 9টার দিকে তারা বেরিয়ে যাচ্ছে। রিয়াদ কান্না করছিল তার ভাবি চলে যাচ্ছে। রুবিনা চৌধুরী অনেকক্ষণ বুকে জড়িয়ে রেখেছেন নাসিফাকে। রায়হান ও রুবিনা চৌধুরীর খুব কষ্ট হচ্ছে আজ। মেয়েটা বাসায় এসে তাদের মেয়ের অভাব পূরণ করে দিয়েছিল। আজ আবার সেই মেয়েটার অভাব অনুভব করছে তারা। সবার সাথে কৌশল বিনিময় করে বের হতে যাবে, তখন নাসিফা বলল, আব্বু আম্মু তোমরা গাড়িতে যাও, আমি আসছি। ওকে, হারি আপ। ওকে। নাফিসা দৌড়ে রেহানের রুমে এলো। রেহান বারান্দায় দাঁড়িয়েছিল। রেহান তাকে একবার দেখে আবার বাইরের দিকে তাকিয়ে আছে। হেই হ্যান্ডসাম বয়, লুক এট মি। রেহান কোনো রেসপন্স করছে না। নাফিসা জোর করেই ঘুরিয়ে দিল তার দিকে। ওয়ানা হাগ মি প্লিজ? রেহান কয়েক সেকেন্ড পলকহীন তাকিয়ে থেকে এক ঝটকায় নাফিসাকে নিজের সাথে জড়িয়ে ধরলো। যতটা শক্ত করে ধরা যায়। ইচ্ছে করছে সারা জীবন এইভাবে রেখে দিতে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না, আটকাতে পারছে না। কেন সে? আচ্ছা, এটা কি ভালোবাসা? তাহলে নেহার সাথে কি সম্পর্ক ছিল? 2-3 মিনিট পর নাফিসা নিজেকে ছাড়াতে চেষ্টা করলে রেহান তাকে ছেড়ে দিল। নাফিসা রেহানের গালে আলতো করে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। রেহান স্তব্ধ হয়ে গেল নাফিসার কর্মে। সে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। দোতলা থেকে দেখতে পেল তারা গাড়ি দিয়ে চলে গেছে। নাফিসার গিফট যে আর দেওয়া হলো না তার। আজই তো লং ড্রাইভে যাওয়ার কথা ছিল। নাফিসা তো রেহানকে ছেড়ে, দেশ ছেড়ে একাই চলে গেল। বারবার তার সাথেই কেন এমন হয়? যাকে ভালোবাসে সেই কেন দূরে চলে যায়? তাকে কি কেউ বোঝার নেই? সবাই ধোঁকা দেয় কেন তাকে? ভেতরে খুব কষ্ট হচ্ছে তার। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু ছেলেরা চাইলেও সেটা পারে না। কেন? সারাদিন বাসায় এক প্রকার নীরবতায় কেটে গেল, যেন কতদিনের সম্পর্ক মেয়েটার সাথে আজ সবার আনন্দ কেড়ে নিয়ে আবার তাদের থেকে দূরে চলে গেছে। রেহানা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে আর কাউকে ভালোবাসবে না। কারোর জন্য তার মনে জায়গা নেই। খুব কঠিন বানিয়ে ফেলবে নিজেকে। 2 বছর পর অফিস থেকে ফেরার পথে রায়হান চৌধুরী রেহানকে নিয়ে একটি ফ্ল্যাট দেখতে গেল। রেহান, ফ্ল্যাটটা কেমন? আব্বু, এটা দেখে কি করবে? আবার কেনার প্ল্যান করছো? হুম। এত বড় বাড়ি রেখে আবার ফ্ল্যাট কিনবে কেন? আমার জন্য না, আমার ফ্রেন্ডের জন্য। আগামী শুক্রবার তারা দেশে আসবে। ফ্যামিলি ছোটই, বলেছে একটা ফ্ল্যাট দেখতে। 4 দিনের মধ্যে ফ্ল্যাট কেনার ব্যবস্থা করলে ভালো হবে। মগের মুল্লুক নাকি? 4 দিনে সব ব্যবস্থা করা যায় কিভাবে? আমাদের বাসায় থাকতে বলো, পরে ব্যবস্থা হলে চলে আসবে। তা না হয় বললাম, কিন্তু এখন দেখবি তো। ছোট ফ্যামিলি হলে খারাপ না, এটাই ভালো হবে। ওনারের সাথে কথা বলেছো? পছন্দ হলে জাস্ট কিনে নেব। যিনি কিনবে ওনাকে ছবি পাঠাও, দেখো কি বলে। পাঠিয়েছি, বললো ভালো লেগেছে। তাও আমি যাতে ভালোভাবে দেখে নিই। সব ব্যবস্থা তো করেই রেখেছো, তাহলে আর কি? কনফার্ম করে দাও। ওকে। শুক্রবার সকালে। এত আয়োজন কেন আম্মু? তোর আব্বুর ফ্রেন্ড আসবে আজ দুপুর 2টার দিকে। তারা আসবে। তোর আব্বু বলেছে এয়ারপোর্ট থেকে তোকে রিসিভ করতে। আমি কেন? আব্বু কোথায়? তোর আব্বু ভোরে একটা কাজে বেরিয়েছে, তোকে বলেছে যেতে, তুই যাবি ব্যাস। আমি তো তাদের চিনিও না, কিভাবে রিসিভ করব? ওনারা তোকে চেনে, ছবি দেখেছে তোর, তোর খুঁজতে হবে না। আচ্ছা। আম্মু, এই অর্ধেক নারিকেল আমার, আমি যাই। এই রিয়াদ, সকাল সকাল নারিকেল খেলে পেট খারাপ করবে।
নিয়ে আয় বলছি। না। রেহান দৌড়ে গিয়ে রিয়াদের কাছ থেকে নারকেল নিয়ে রুবিনার কাছে দিয়ে দিল। ওদিকে রিয়াদ কান্না করে বাড়ি মাথায় তুলে নিয়েছে। মেরেছিস? তোমার ছেলেকে মারতে হয় আবার? এমনি ফোনটা বেজে উঠে। হ্যালো আব্বু। রেহান, ওরা 2টার দিকে আসবে, তুই একটু আগে চলে যাস। আচ্ছা। 12টায় রেহান গাড়ি নিয়ে বেরিয়ে গেল। 1.5 ঘন্টা জ্যামে আটকে থাকতে হলো। 1:42 এয়ারপোর্টে পৌঁছালো। সেখানে আরো 30 মিনিটের মতো বসে আছে। কেউ তো আসছে না তার কাছে। আবার বেরিয়ে গেল না তো। রেহান আবার রাহান চৌধুরীকে কল করতে যাবে, তখনই ফোন পকেট থেকে নিয়ে আবারও রেখে দিল। এ কাকে দেখছে সে? ভুল দেখছে না তো? রিজওয়ান আহমেদ এসে জড়িয়ে ধরল রেহানকে। পেছনে আয়েশা আহমেদ ও নাফিসাও আছে। হে ইয়াং ম্যান, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রেহান? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও আলহামদুলিল্লাহ। আম্মু, হু ইজ হি? হি ইজ রেহান। 2 বছর আগে তুমি তাদের বাসায় ছিলে। হ্যালো। রেহানের শরীরে রক্ত সব জমাট বেঁধে যাচ্ছে রাগেতে। এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেছে তাকে? কই, সে তো ভুলে যায়নি। মন চাইছে কষিয়ে একটা থাপ্পড় লাগাতে, কিন্তু কোন অধিকারে? তার তো কোনো অধিকার নেই। তাই সে নাফিসার কথায় রেসপন্স করলো না। আঙ্কেল আন্টিকে গাড়িতে ওঠার জন্য বলল। নাফিসা রেহানের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে একটু অবাক হলেও তা নিয়ে আর মাথা ঘামালো না। সারা রাস্তা নাফিসা বকবক করেই যাচ্ছে তার বাবা মায়ের সাথে। রেহান খুব বিরক্ত বোধ করছে। রিজওয়ান আহমেদ কোনো প্রশ্ন করলে শুধু তার উত্তর দিয়ে যাচ্ছে রেহান। বাসায় আসার পর, ভাবি, হু আর ইউ কিউট বয়? আই এম রিয়াদ চৌধুরী। ইন্টেলিজেন্ট বয়। আব্বু, আমরা কাদের বাসায় এসেছি? আমার ফ্রেন্ডের বাসায়। 2 বছর আগে কি এই বাসায় এসেছিলাম? যাও, আঙ্কেল আন্টির সাথে কথা বলো। ওকে। নাফিসা ও তার বাবা মায়ের রেহানের বাবা মায়ের সাথে কথা বলল বেশ কিছুক্ষণ। দুপুরের পর থেকে রেহান বাড়ির বাইরে ছিল, লাঞ্চেও করেনি বাসায়। বন্ধুদের ওছিলায় বেরিয়ে গেছে, রেস্টুরেন্টে খেয়ে নিয়েছে। কিন্তু সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরতে হলো। বাবার আদেশ, সন্ধ্যের পর বাইরে থাকা যাবে না। এসে দেখছে নাফিসা ড্রয়িং রুমে রিয়াদের সাথে বসে লুডো খেলছে, আর রিয়াদকে নাম ধরেই রাখছে। আগে তো মোটো ছাড়া কথাই বলতো না। সে রুমে এসে লাইট অফ করে কপালে হাত দিয়ে শুয়ে আছে, আর ভাবছে কালকেই ঢাকার বাইরে কোথাও চলে যাবে। নাফিসা আস্তে আস্তে রেহানের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। তারপর খুব সাবধানে রেহানের খাটের পাশে এসে রেহানের বুকে মাথা রেখে জাপটে ধরে শুয়ে পড়ল। রেহান হকচকিয়ে গেল এমন কাণ্ডে। সে দ্রুত উঠতে গেল, কিন্তু সম্ভব হলো না। হাতটা বাড়িয়ে টেবিলের ল্যাম্প জ্বালালো। নাফিসাকে দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। ধাক্কা দিয়ে সরাতে চাইছে, কিন্তু পারছে না। এ কি, আপনি এখানে কেন? 2 বছর আগে কি আমি এখানে এভাবে শুয়েছিলাম? কি হচ্ছে কি এসব? ছাড়ুন। নাফিসা মাথা তুলে রেহানের দিকে তাকালো। ছাড়বো না। আপনার কি? রেহান হতবাক হয়ে তাকিয়ে আছে। নাফিসার চেহারা দেখে ইমোশনাল হয়ে গেছে। অজান্তেই তার হাত দুটো দিয়ে নাফিসার মুখটা ধরে বলতে লাগলো। নাফিসা, সত্যি কি তোমার কিছু মনে নেই? এত সহজে সব ভুলে গেলে কিভাবে? নাফিসা রেহানকে অবাক করে দিয়ে রেহানের নাকটা টেনে বলল। সব মনে আছে রে পাগল, তোর জন্যই তো আমি এখনো কুমারী। রেহান স্তম্ভিত হয়ে গেছে। এটা কি বললো নাফিসা? তার গলা ধরে আসছে। মুহূর্তে পাশ ফিরে নাফিসাকে নিচে ফেলে রেহান নাফিসার উপর উঠে পড়ল। কি বলেছো? আবার বলো। কেন, একবারে শুনতে পাও না? না, শুনতে পাই না। ডক্টর দেখাও। আচ্ছা, দেখাবো। আগে বলো, আমাকে রেখে চলে গিয়েছিলে কেন? বারে, আমার গ্রাজুয়েশন শেষ করতে হবে না? এখন এসেছো কেন? বিয়ে করতে আর আমার বরের সাথে থাকতে। আমাকে কেন বিয়ে করবে? ভালোবাসি বলে। আগে বলনি কেন? যদি আমি বিয়ে করে ফেলতাম অন্য কাউকে? সেই সুযোগ তোমাকে দিলে তো। তুমি কিভাবে জানতে? আব্বুর সাথে কি শ্বশুর আব্বুর এমনিতেই ফ্রেন্ডশিপ? 2 বছর আগেই তো আব্বু আম্মু, শ্বশুর আব্বু আর শাশুড়ি আম্মুর সাথে কথা বলে বিয়ে পাকা করে রেখেছে। আর আমি তোমার সব খবরই রেখেছি। গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে তখনই বিয়ে হয়ে যেত। হিহি। হোয়াট? তার মানে আমি ছাড়া সবাই সব জানতো? তুমি আর রিয়াদ ছাড়া সবাই। নাফিসার গালে তার গাল ঘষতে ঘষতে। এই পাগলি,
তুমি কত দুষ্টু তা কি জানো? আহ, রেহান মাথা তুলে তাকালো নাফিসার দিকে। দাড়ির ঘষাতে আমার গালটা মনে হয় ছিলে গেছে। ফেসের কি অবস্থা করেছো, বুড়ো একটা। দেখে মনে হয় 2 বাচ্চার আব্বু হয়ে গেছো। আমার বয়স মাত্র 28 বছর। বুড়ি তো তুমি। মেয়েদের টিনেজ শেষ হয়ে গেলে বুড়ি হয়ে যায়, তোমার তো 20 হবেই। হুম। তাছাড়া তুমি 2 বছর আগে চলে না গেলে হয়তো আজ 2 বাচ্চার আব্বু থাকতাম। ইস, স্টুপিড একটা, যেন বছরে বছরে বাচ্চা জন্ম দিত। রেহান বলে আবার নাফিসার গলায় মুখ গুজে দিল। নাফিসা শিউরে উঠল। নাফিসা আস্তে আস্তে বলতে লাগলো, এই কি করছো? আমাদের কিন্তু এখনো বিয়ে হয়নি। রেহান দ্রুত মাথা তুলে নাফিসাকে বলল, এই বউ পালিয়ে বিয়ে করবে? হোয়াট? পালিয়ে কেন বিয়ে করব? আব্বু আম্মু তো আমাদের এমনিতেই বিয়ে দিবে, প্ল্যানও চলছে সবকিছু। পালিয়ে বিয়ে করার মজাই আলাদা, চলো আজই বিয়ে করব। ইম্পসিবল, বিয়ের শপিংও করিনি। এই ড্রেস আপে বিয়ে, বউ না সেজে বিয়ে করব না। রেহান নাফিসার উপর থেকে উঠে বিছানা থেকে নেমে সোজা আলমারি খুলল। নাফিসাও শোয়া থেকে উঠে বসলো। তারপর একটা লাল শাড়ি সাথে গহনা এনে নাফিসার সামনে রাখলো রেহান। নাফিসা শাড়ি দেখে রীতিমতো শকড। আপাতত এটা পরো, পরে না হয় আবার শপিং করে নিবে। তুমি এ শাড়ি এখনো যত্ন করে রেখে দিয়েছো? আমার বউয়ের শাড়ি আমি রাখবো না? এটা কিন্তু তুমি দাওনি, 2 বছর আগে আব্বু কিনে দিয়েছিল। আজ এটা পরো, পরে আমি কিনে দিব। সেম ওই দিনের মতো সাজবে। ওই দিন পার্লারে সেজেছি। মেকআপ লাগবে না, শুধু শাড়ি আর গহনা পরার কথা বলেছি। চলো চলো। এই, আব্বু আম্মু সবাই ড্রয়িং রুমে বসে আছে, কিভাবে যাব? দাঁড়াও আমি আসছি। চলো, কেউ নেই। আব্বু আঙ্কেলের সাথে রিয়াদের রুমে দাবা খেলছে, আর আন্টি আর আম্মু কিচেনে। ওকে। দুজনেই চলে গেল বিয়ে করতে। রাত 10টার দিকে বাসায় এসেছে। আজও রুবিনা দরজা খুলেছে। সেই 2 বছর আগের পরিস্থিতি দেখলে আজ, কিন্তু একটুও অবাক হলেন না, বরং একটা মুচকি হাসি দিলেন। আবার সেই 2 বছর আগের কথা মনে করিয়ে দিচ্ছিস? আম্মু বরণ করবে না? 15 দিন পর আনুষ্ঠানিকভাবে বরণ করে নিব। ফাজলামো বাদ দিয়ে এখন ভেতরে আয়। আম্মু, আজ সত্যি বিয়ে করে এসেছি কাজী অফিস থেকে। কি? কাজীর ফোন নম্বর এনেছি, জিজ্ঞেস করতে পারো কল করে। ব্যাস শুরু হয়ে গেল তুমুল কাণ্ড। সবাই দৌড়ে এসে চিৎকার শুনে। ভাইয়া আবার বিয়ে করেছে? আব্বু আমিও কিন্তু 2বার বিয়ে করব। বেটা, তোর মা আমাকে সহ বাসা থেকে বের করবে। আম্মু প্রবলেম কি? তোমরা তো আমাদের বিয়েই ঠিক করেছিলে, আমি অন্য কাউকে তো আর বিয়ে করিনি। বেরিয়ে যা বাড়ি থেকে, তুই আমার ছেলে না। সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে, শুধু কেউ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। রোহানকে খোঁচা দিয়ে, এই এখন কোথায় যাব? শাশুড়ি আম্মু তো বেরিয়ে যেতে বলল। আম্মু চলে যাব? বউ নিয়ে কিন্তু কারো বাসায় যাব না, রাস্তায় থাকবো। একটা থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। একে তো পালিয়ে বিয়ে করে এসেছো, এখন আবার বউ নিয়ে রাস্তায় থাকবে? চৌধুরী পরিবারের মান সম্মান কি রাখবি না কিছু? শাশুড়ি আম্মু পানি পান করার জন্য একটা দাঁত রেখে দিও তোমার ছেলের। পাজি মেয়ে একটা, পানি পান করতে দাঁতের প্রয়োজন হয় না। ভেতরে আয়। নাফিসার কথা শুনে এবার সবাই হেসে দিল। রুবিনা আর রাগারাগি না করে ভেতরে আসতে বলল। দুজনেই সবাইকে সালাম করলো। তারপর বিয়ের অনুষ্ঠান 15 দিন না রেখে 1 সপ্তাহ পর ফাইনাল করলো। একসাথে ডিনার করে তারপর নাফিসা রেহানের রুমের সামনে আসতেই পেছন থেকে ডেকে রেহান নাফিসাকে থামিয়ে দিল। কি? জিজ্ঞেস করতে রেহান আশেপাশে তাকিয়ে চট করে নাফিসাকে কোলে তুলে নিল। তারপর রুমে প্রবেশ করলো। স্টুপিড একটা, কেউ দেখে ফেললে কি হতো এখন? কিছুই হতো না, সবাই তো জানে আমরা এখন ম্যারিড। দরজা লক করো। পারবো না, নামাও আমাকে। নো, লক করতে বলেছি, লক করো। আরে আমি বাইরে যাব, নামাও। কেন? আমার লাগেজ ওই রুমে, শাড়ি পরে আমি ঘুমাতে পারবো না। পালানোর চেষ্টা করছো, খুব ভালো করে বুঝতে পারছি। পালাবো না, সত্যি বলছি। ওকে, তাহলে আমি নিয়ে আসছি। এই না, তুমি চিনবে না, আমি যাব। রেহান আর কিছু না বলে নাফিসাকে নামিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে পাশের রুম থেকে নাফিসার লাগেজ নিয়ে এলো। নাফিসার লাগেজ থেকে লাল টি শার্ট বের করলো। এই, এটা কোথায় পেলে? আমি খুঁজেছিলাম, হলুদটা পেয়েছি কিন্তু এটা পাইনি। পাবো কিভাবে? লন্ডন খুঁজেছো? এটা আমি সাথে করে নিয়ে গেছি, আর প্রতিটা রাতে আমি এটা পরে ঘুমিয়েছি। নাফিসাকে কাছে টেনে নিয়ে, আমিও কিন্তু হলুদ টি শার্ট পরে প্রতি রাতে ঘুমিয়েছি। একটিবার বলে গেলে কি হতো আমাকে ভালোবাসো? 2টা বছর না হয় আমরা প্রেম করে কাটিয়ে দিতাম।
সারপ্রাইজটা তো দিতে পারতাম না। রেহান নাফিসার হাত থেকে লাল টি শার্ট নিয়ে ঢিল মেরে সোফায় ফেলে দিল। আবার নাফিসাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগোতে লাগলো। কি হচ্ছে এসব? নামাও, আমি চেঞ্জ করব। আমি তো ভালো করে দেখলামও না, এখনই চেঞ্জ? এতক্ষণ কি চোখ বুজেছিলে? এখন দেখবো। জানো তো, আজ আমাদের স্পেশাল নাইট, বাংলায় যাকে বলে বাসর রাত। যা। রেহান নাফিসাকে বিছানায় শুইয়ে দিয়ে সেও পাশে হাতে মাথা ভর করে শুয়ে পড়ল। পলকহীন নাফিসার দিকে তাকিয়ে রইল। নাফিসা চোখ বন্ধ করে ফেলল। এইভাবে তাকালে আমার লজ্জা লাগে। আমি তোমার লজ্জাময় সুন্দরের পূজারি। এই, ওই ডায়েরিটা পরে আর কোনো প্রবলেম করেনি তো? কার কথা বলছো? নেহা। এসব ভাষা কোথায় শিখো? লন্ডনে নিশ্চয়ই কেউ ডাইনি বলে না? গুগলে সার্চ করে শিখেছি, আরো অনেক কিছু জানি বাংলায়। আর কিছু খুঁজে পেলে না? এসব ভাষা শিখতে গিয়েছো? বলো না। না, ওর সাথে আর দেখা হয়নি। নাফিসার এক হাত নিয়ে খেলা করতে করতে। বউ? হুম। সরাসরি উত্তর দিবে। আমাকে ভালোবাসো কবে থেকে? যেদিন শ্বশুর আব্বু বলেছিল তুমি আমার বর, সেদিন থেকে। আমি তোমাকে ভালোবাসি কবে থেকে জানো? না। যেদিন তুমি রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলে সেদিন থেকে আজও ভালোবাসি বউ। আমিও ভীষণ ভালোবাসি মাই হ্যান্ডসাম বর। এখন থেকে আর টি শার্ট জিন্স পরবে না। আমি কামিজ পরে থাকতে পারি না। শাড়ি তো পরতে পারো। হুম। সব সময় শাড়ি পরবে, কিন্তু শরীর দেখা যায় এমন পাতলা শাড়ি পরবে না। আমি শাড়ি এনে দিব, ওগুলো পরবে। ওকে, আমিও যাব শপিং মলে। ওকে। ঘুমানোর সময় টি শার্ট পরতে পারবে, শুধু আমি দেখব, অন্য কেউ যেন না দেখতে পারে। প্রতিদিন রাতে লাল আর হলুদ টি শার্ট দুটো পরে আমরা ঘুমাবো। 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোনো বাহানা চলবে না। কোরআন পড়তে পারো? বাট পিওর না। যখনই সম্ভব হবে কোরআন পড়বে, আম্মুর কাজে হেল্প করবে, সব সময় বড়দের সম্মান দিয়ে কথা বলবে, দুষ্টুমি করলেও লিমিটেশন রাখবে। কেউ অসন্তুষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকবে। তোমার যত উল্টাপাল্টা দুষ্টুমি আছে সব আমার সাথে করবে। আমার কাছে কোনো কিছু লুকাবে না, কোনো কিছুর প্রয়োজন হলে ডিরেক্টলি আমাকে বলবে। পারবে না আমার দেওয়া রুলসগুলো মানতে? ইনশাল্লাহ। আরো কিছু? আর আমাকে বেশি বেশি ভালোবাসবে। রেহান লাইট অফ করে কাঁথাটা টেনে নাফিসাকে নিয়ে শুয়ে পড়ল। এই, আমি চেঞ্জ করব। সেই সুযোগ আর আজ হচ্ছে না মিসেস, আজ সবটা আমি করিয়ে দিব। ছোট নৌকায় রেহান আর তার ভালোবাসা বউকে নিয়ে ভালোবাসার বিশাল সমুদ্রে পাড়ি দিতে চলে গেল। সকালে নাফিসার ঘুম ভাঙতেই দেখলো রেহান পাশ ফিরে ঠোঁটের কোনায় হাসির রেখা ফুটিয়ে আর তার দিকে তাকিয়ে আছে। খুব লজ্জা লাগছে নাফিসার। সে রেহানের দিক থেকে চোখ সরিয়ে নিল। রেহান তার লজ্জা মাখা ফেস দেখে হাসির রেখা আরো প্রশস্ত করলো। তারপর নাসিফার ঠোঁটে চুমু দিয়ে বলল, হ্যাভ এ সুইট মর্নিং ডিয়ার, ওয়েলকাম টু ম্যারিড লাইফ বউ। নাফিসা লজ্জায় রেহানকেই জাপটে ধরে। রেহানের বুকে মুখ লোকালো। রেহান কাঁথাটা আর একটু টেনে দুজনের মাথা সহ ঢেকে দিল। ওঠো, দুষ্টুমি করবে না একদম। কে শোনে কার কথা? নাসিফাকে রুবিনা আজ তার একটা শাড়ি দিয়েছে পরার জন্য। নাফিসা শাড়ি পরে রান্নাঘরে আসে আয়েশা ও রুবিনার সাথে। রুবিনাকে টুকটাক হেল্প করছে আর আয়েশা ও রুবিনার গল্প শুনছে। রেহান ভোরে নামাজ পড়ে বাসা থেকে বেরিয়েছিল। বাসায় ফিরে নাফিসাকে রুমে দেখতে না পেয়ে কিচেনে উঁকি দিয়ে হাঁ হয়ে আছে। নাফিসা আজ তার আম্মুর নীল রঙের কাতান শাড়ি পরেছে, তার উপর ভেজা চুলগুলো ছেড়ে রেখে। খুব কাছ থেকে দেখতে ইচ্ছে করছে তার, কিন্তু ডাকবে কিভাবে? তার শাশুড়ি আর আম্মুও আছে এখানে। পানি পান করার অজুহাতে কিচেনে ঢুকলো। রুবিনা একটু অবাকই হলো, কারণ পানি পান করার জন্য কিচেনে আসার কি দরকার? ড্রয়িং রুমেই তো পানি রাখা আছে। তাও কিছু বলল না। নাফিসা একবার তাকিয়েছিল তার দিকে। রেহান রুমে যাওয়ার ইশারা করলে নাফিসা ভেঙচি কেটে অন্যদিকে তাকালো। রেহান পানি পান করে বেরিয়ে গেল। রুমে কিছুক্ষণ অপেক্ষা করে আবার কিচেনে এলো। নাফিসা, আমার ফোনের চার্জার দেখেছো? না। আম্মু আব্বু কোথায় গেছে? বিআই সাহেবের সাথে বেরিয়েছে। রিয়াদ? রিয়াদও। রেহান রুমে ফিরে এলো। রুবিনা নীরবে হাসলো। সে বেশ বুঝতে পারছে রেহান বারবার কেন আসছে। নাফিসাও হাসলো, কিন্তু তা প্রকাশও হয়নি। রেহানের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এই মেয়ে কি তার ইশারা বুঝতে পারছে না? এবার রুম থেকে জোরে চিৎকার করে বলতে লাগলো, আম্মু, পারলে 1 কাপ কফি করো। রুবিনা 4 কাপ কফি বানিয়ে ইচ্ছে করেই
2 কাপ নাফিসার কাছে দিল রেহানকে দেওয়ার জন্য। নাফিসাকে এবার নিরুপায় হয়ে রুমে যেতেই হলো। রেহান টি শার্ট খুলে সোফায় বসে ফোন দেখছে। নাফিসা এসে বেড সাইডে টেবিলে 1 কাপ কফি রেখে ঘুরে দাঁড়াতেই দেখলো রেহান তার খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। এইটুকু সময়ে রেহান দরজাও লাগিয়ে দিয়েছে। তারপর নাফিসার হাত থেকে অন্য কাপটা নিয়ে রেহান টেবিলে রেখে দিলে কেন? এটা আমার, আমি খাবো না। রাখো তোমার কফি খাওয়া। কতক্ষণ আগে ডেকে এসেছি, এত লেট করেছো কেন? আগে তার মাসুল দাও। বলেই নাফিসাকে নিয়ে খাটে ঝাঁপিয়ে 2 হাতে নাফিসার হাত চেপে ধরলো বিছানা। কি হচ্ছে কি এসব? সরো। এই শাড়ি পরেছো কেন? আমার মাথা হ্যাং করার জন্য? তুমিও তো বলেছো শাড়ি পরতে। নীল রংটা তোমাকে মানিয়েছে বেশ। ম্যাচিং ব্লাউজ কোথায় পেলে? শাশুড়ি আম্মুটাই। দেখছো না কেমন ঢিলা? সরো, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। হোক, আমার কাজ আগে। রেহান 15 থেকে 20 মিনিট পর নাফিসাকে ছাড়লো। তারপর টেবিল থেকে কফির কাপ নিয়ে একটা সে খেতে লাগলো আর একটা নাফিসার হাতে দিল। নাফিসা কাপ নিয়ে দেখলো কফি ঠান্ডা হয়ে গেছে। সে রেগে রেহানের হাতেই কাপ ধরিয়ে দিল। খাবে না? তুমিই খাও তোমার কফি। ওকে, আমি খাই। বের হওয়ার আগে শাড়ির আঁচলটা মাথায় দাও, ঘাড়ের স্পট দেখা যাচ্ছে। নাফিসা দরজার সামনে থেকে দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দেখলো সত্যিই ঘাড়ে স্পষ্ট দেখা যাচ্ছে। গলার দিকটাও লাল হয়ে আছে। আবার রেহানের দিকে রেগে তাকিয়ে মাথায় ঘোমটা টেনে রুম থেকে বেরিয়ে রিয়াদের রুমে চলে গেল। রায়হান চৌধুরী বাসায় ফিরলে সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিল। আব্বু, আজ অফিস যেতে হবে? সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রেহানের দিকে। ছেলে বাবার কাছে কেমন সরাসরি প্রশ্ন তুলেছে। আর রায়হান চৌধুরী মনে মনে ভাবছে, নতুন বিয়ে করেছিস, অফিসে যাওয়ার ইচ্ছে না থাকলে তো কৌশলও ছুটি নিতে। সবার সামনে ছুটি যাওয়ার কি দরকার ছিল ব্যাকটাল? রেহান সবার অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে আবার বলতে শুরু করলো। না মানে নাফিসাকে নিয়ে শপিংয়ে যেতাম, তাই বলছিলাম। তোমার ইচ্ছে। আমিও যাব শপিং করতে। স্কুলে যাবে কে? আমি? একদিন অফ করলে কিচ্ছু হবে না। টিচারকে বলে দেবো ভাইয়ার বিয়ে ছিল তাই আসিনি। রেহান রুমে এসে দেখলো নাফিসা খাটে বসে পা ঝোলাচ্ছে। রেহান দরজা লক করে নাফিসার কাছে এসে এক হাতে জড়িয়ে ধরে বলল, রেডি হয়ে অফিসে যাও শ্বশুর আব্বুর সাথে। বিকেলে যাব শপিং এ। না, আজ ছুটি নিয়েছি। নো, কোনো ছুটি নেই। এখনই অফিসে যাবে, যাও। কি হয়েছে তোমার? আমরা মাত্র কাল বিয়ে করলাম, আমাদের তো একটু আলাদাভাবে সময় কাটানো প্রয়োজন। বাকিরা কিভাবে বলো তো? আর আমাদের বিয়ে নেক্সট উইকে আবার হবে। তাছাড়া বিয়ে হলেও অন্য কাজ রেখে বসে থাকবে, এটা কেমন হলো? সব কাজ নির্দিষ্ট নিয়মে চলবে। আর এর মাঝে যে সময়টুকু বাকি থাকবে সেটাই আমরা দুজন মিলে উপভোগ করব। রেহান অবাক। বাচ্চা মেয়েটা এত সিরিয়াস হয়ে গেছে কিভাবে? মাত্র একদিনেই ওর মধ্যে বাচ্চা ভাবটা হারিয়ে ম্যাচিউর ভাব এসে পড়েছে। কি হলো? ওকে মিসেস, যাচ্ছি অফিস। রেহান বসা থেকে উঠতে যাবে, নাফিসা আবার হাত ধরে বসিয়ে দিল। রাগ করেছো? রেহান মুচকি হেসে নাফিসার কপালে চুমে দিল। না, রাগ করিনি। ভাবছি আমার বউ একদিনে কতটা ম্যাচিউর হয়ে গেছে, পাগলামি একেবারেই কমে গেছে। কিন্তু আমার সাথে পাগলামি করতে হবে অল টাইম, এটা বাদ দেওয়া যাবে না। নাফিসা উত্তরে শুধু মুচকি হাস। রেহান গোসল করে এলে নাফিসা আলমারি থেকে শার্ট বের করে রেহানকে দিল, কিন্তু রেহান শার্টটা নিল না। এবার নাফিসা রেহানের দিকে চোখ পাকিয়ে শার্ট পরিয়ে দিল। রেহান হেসে কোমর জড়িয়ে ধরলো আর নাফিসা কলার ঠিক করার জন্য বোতাম লাগিয়ে দিল। বউ, হুম? আজ আম্মুর ফোনটা সাথে রাখবা, অফিসে থেকে কল করব। বিকেলে শপিংয়ে গেলে তোমাকে ফোন কিনে দিব। নো, অফিসে কাজ করতে যাবে, প্রেম করতে না। সো নো কল। আর ফোন আমারই আছে, বিডি সিম কার্ড নেই। কোথায় তোমার ফোন? একবারও তো দেখলাম না। আমার পার্সে। এমন করো কেন? কাজ তো করবই, ফাঁকে ফাঁকে বউয়ের সাথে প্রেমও করব। এমন করলে তুমি কাজ করতে পারবে না। পারবো। কোথায় তোমার ফোন? দেখাও। নাফিসাকে ছেড়ে আলমারি থেকে মোবাইলের বক্স নিয়ে সেখান থেকে একটা সিম কার্ড বের করলো আর নাফিসা লাগেজ থেকে পার্স বের করে ফোন দিল রেহানের কাছে। রেহান সিম লাগিয়ে দিল। তুমি আমি মিলে একজন, সো একবারের বেশি কল দিবে না। তুমি এক, আমি এক, এবং আমরা দুজন মিলে এক, টোটাল 3টা দিব। ওকে? স্টুপিড। তোমার ড্রেসগুলো আলমারিতে জায়গা করে রেখে দিও, না পারলে আমি ফিরে রাখবো। ওকে।
রেহান নাফিসার মুখটা ধরে আলতো করে চুমু। আমারটা দিবে না? ইস, আমার লজ্জা লাগে। লন্ডন যাওয়ার সময় দিয়েছিলে কেন? ওদিন লজ্জা লাগেনি? না দিলে অফিস যাব না। স্টুপিড, চোখ বন্ধ করো। না। নাফিসা 1 সেকেন্ড সময় নিয়ে রেহানের গালে চুমু দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। রেহানও হাসতে লাগলো। তারপর বাবার সাথে অফিসে চলে গেল। অফিসে থাকাকালীন রেহান 3 বার কল করেছে বউয়ের সাথে প্রেম করার জন্য। একটু তাড়াতাড়ি বাসায় ফিরে নাফিসা ও রিয়াদকে নিয়ে শপিং করতে গেল। বিয়ের শপিং সহ করতে করতে রাত হয়ে গেছে। তারা রেস্টুরেন্টে এসে ডিনারের জন্য গেল। রেহান খাবার অর্ডার দিয়ে দিয়েছে। হঠাৎ নেয়া এসে হাজির। বাবা, বউকে নিয়ে ডিনার এসেছো? হুম। ভাইকে সাথে এনেছো? বাচ্চা নিয়ে আসোনি কেন? ভাইয়ার বাবু নেই তো, আনবে কিভাবে? ও মা, সে কি? 2 বছর আগে বিয়ে করেছো, এখনো বাবু হয়নি? বউ কি চাইল্ডলেস নাকি? নাফিসা এদিকে রেগে আগুন আর রেহান ভয়। না জানি রেস্টুরেন্টে এবার কি করে বসে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস নেহা। সত্যি বললে গায়ে লাগে বুঝি? কিসের সত্য? আমার বউ লন্ডন গ্র্যাজুয়েটে কমপ্লিট করেছে। আজ বাচ্চা নিয়ে আসিনি তো কি হয়েছে? আগামী 2 বছর পর দেখো 2 বাচ্চা নিয়ে এসেছি। তোমার তো মেবি এখনো বিয়েই হয়নি। আর কত বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবে? সন্ন্যাসী থেকে যাবে নাকি? নেহা দাঁত ভাঙা জবাব পেয়ে আর এক মুহূর্তও দাঁড়ালো না সেখানে। দ্রুত বেরিয়ে এলো। রেহান স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। ভাগ্যিস নাফিসা কোনো কাণ্ড ঘটায়নি। ডিনার শেষ করে বাসায় ফিরে এলো। ভাবি আজকে আমার রুমে ঘুমাবে। ওকে। না, তো রুমে কেন ঘুমাবে? ভাবি তো সবসময় আমার রুমেই ঘুমায়, কাল শুধু তোমার রুমে ঘুমিয়েছে। এখন থেকে এই রুমে ঘুমাবে। যা ভাগ। না, ভাবি আমার রুমে ঘুমাবে। ভাবি চলো। রেহানকে রাগিয়ে দিতে। ওকে মোটু, চলো। রেহান কড়া দৃষ্টিতে তাকালো আর নাফিসা হাসতে হাসতে রেয়াদের রুম থেকে চলে গেল। রেহানের প্রচুর রাগ হচ্ছে। দরজা লক করে সে একাই শুয়ে পড়ল। মোটু, আমি এখন থেকে তোমার ভাইয়ের রুমেই ঘুমাবো। কেন? ওই রুমের অর্ধেকের মালিক আমি, তাই। কে দিয়েছে তোমাকে? আব্বু? না, আমি তোমার ভাইয়ের কাছ থেকে জিতে নিয়েছি। এখন থেকে আর আমাকে ডাকবে না, ওকে? সবাই যার যার রুমে, ওকে? ওকে, গুড নাইট। গুড নাইট। নাফিসা আবার রেহানের রুমে ফিরে এলো, কিন্তু দরজা ধাক্কা দিতেই দেখলো ভিতর থেকে লক করা। বুঝতে পেরেছে রেহান রাগ করেছে। ডাকতে গিয়েও ডাকলো না। এখন ডাকলে ডিমান্ড বাড়বে রেহানের, তাই আবার রিয়াদের রুমে এসে শুয়ে পড়লো। তুমি আবার এখানে কেন? ভাবছি আজ এখানেই থাকবো, কাল থেকে আমার রুমে। ওকে। সকালে ঘুম থেকে উঠে রেহানা নাফিসার সাথে কথা বলছে না। নাফিসাকে এড়িয়ে চলছে। ব্রেকফাস্ট শেষ করে অফিসের জন্য তৈরি হচ্ছে রুমে। নাফিসা এসে দরজা লাগিয়ে দিল। রেহান শার্ট পরছে। নাফিসা এলো বোতাম লাগিয়ে দেওয়ার জন্য। রেহান পিছিয়ে গেল। নাফিসা আবার রেহানের কাছে এসে রেহানের 2 হাত তার কোমরে রাখলো। রেহান হাত সরিয়ে নিল। নিজের শার্টের বোতাম লাগাতে ব্যস্ত হয়ে পড়ল। নাফিসা লাগানো বোতামগুলো খুলে দিল। রেহান পাশ কাটিয়ে চলে আসতে চাইলে নাফিসা যে কাজটি করলো তাতে রেহান হাই ভোল্টেজে শকড। নাফিসা রেহানের শার্টের কলার খুব শক্ত করে ধরে পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে রেহানের ঠোঁটে তার ঠোঁট মিলিয়ে দিল। 1 মিনিট পর নাসিপা ছেড়ে দিতে চাইলেও রেহান ছাড়তে দিল না। সে 1 মিনিটকে 5 মিনিটের অধিক সময় বানিয়ে ফেলল। নাফিসা লজ্জায় আর তাকাতে পারছে না রেহানের দিকে। রেহানের শার্টে 2টা বোতাম লাগানো ছিল। রেহান বাকি 2টোও খুলে দিল। তারপর নাফিসার কোমর জড়িয়ে ধরলো আর নাফিসা মাথা নিচু করে শার্টের বোতাম লাগিয়ে কলার ঠিক করে দিল। রেহান নাফিসার থুতনি ধরে মুখটা উঁচু করলে নাফিসা চোখ বুজে ফেলল। রেহান 2 চোখের পাতায় ও ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলল, বউ ডেইলি এই সারপ্রাইজটা আমি চাই, মনে থাকে যেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নাফিসা লাঞ্চ করে রুমে এসে দেখলো 7টা মিসড কল, একটা মেসেজ রেহানের। মেসেজটা ছিল, তোমার আজ খবর আছে বউ। নাফিসা মনে মনে বলল, আচ্ছা দেখি তোমার খবরের কথা মনে থাকে কিনা। খবর তো আমি নিব মিস্টার। তারপর নাফিসা কল করলো, রিসিভড হলো না। 5 মিনিট পর রেহান কল করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা কল দিয়েছি, কোথায় ছিলে? বাসায়। সেটা তো জানি, কি করছিলে, ফোন ধরোনি কেন? তোমার জন্য খাওয়া দাওয়া সব ছেড়ে বসে থাকি, এটাই তো চাও তাই না? এখন যে লাঞ্চ টাইম জানো না? উফ, বউ রাগ করছো কেন? আমি তো তোমাকে মিস করছিলাম তাই। আমার সাথে এত বাজে বিহেভ করে এখন ঢং দেখাতে আসছে। একদম কথা বলবা না আমার সাথে। সরি বউ, আর হবে না এমন। কল কেটো না প্লিজ। বলো কি বলবা। নামাজ পড়েছো? লাঞ্চ করেছো তুমি? হুম।
কাজ নেই তোমার? একটু পর পর কল দাও। আব্বু কিছু বলো না তোমাকে? আব্বু কি বলবে? আব্বু নিজেই তো বউয়ের সাথে ফোনে প্রেম করে। 2 দিন ধরে ফোনে বউকে পাই না, তাই একটু পর পর এসে আমার প্রেমে ডিস্টার্ব করে। পাবো কিভাবে? আম্মু আর শাশুড়ি আম্মু সারা দিন বকবক করে। তাই তো পাই না। কথা কম কাজ বেশি। এখন কাজ করো, 3 বার হয়ে গেছে। আর একবার কল করলে মোবাইল ভেঙে ফেলবো। আল্লাহ হাফেজ। আগামীকাল রিজওয়ানা আহমেদ তার নতুন ফ্ল্যাটে উঠবে। রাতে সবাই একসাথে ডিনার করে যে যার রুমে শুতে চলে গেল। নাফিসা রুমে এসে দেখলো রেহান খাটে লম্বা হয়ে শুয়ে আছে আর ফোনে কিছু একটা করছে। নাফিসা দরজা লক করে রেহানের হাত থেকে এক টানে ফোন নিয়ে তার সমস্ত ভার ছেড়ে দেয় রেহানের উপর। আকাশমুখী হয়ে শুয়ে পড়লো, তার মাথা রেহানের বুকে। তারপর নাফিসা রেহানের ফোনে ফেসবুক চালাতে লাগলো। রেহান নাফিসার কর্মে হেসে নিজের হাত দুইটা ভাঁজ করে নিজের মাথার নিচে রাখলো। আমি যে তোমার উপর শুয়ে আছি, তোমার কষ্ট হচ্ছে না? না। বউ? হুম। আগে তোমার নাম জিজ্ঞেস করলে বউ বলতে কেন? শব্দটা আমার কাছে খুব ভালো লাগে। বউয়ের সাজটাও অনেক ভালো লাগে। তোমাকে একটা গিফট দেওয়া বাকি আছে। নাফিসা দ্রুত ফোন খাটে রেখে রেহানের উপরে থেকে উল্টে দিকে ঘুরে রেহানের মুখোমুখি হলো। রেহান হাত বাড়িয়ে জড়িয়ে ধরলো। আস্তে, পরে যাবা। পরবো না। কিসের গিফট? লং ড্রাইভে নিয়ে যাওয়া। উপস, আমি তো ভুলেই গিয়েছিলাম। কবে যাব? তুমি যেদিন বলবে। কাল তো নতুন ফ্ল্যাটে চলে যাব। তুমি বলো। নতুন ফ্ল্যাটে যাবে মানে? তুমি সেখানে যাবে কেন? বিয়ের আগে মেয়েরা নিজের বাসায় থাকে, জানো না? একদিনের জন্য আমার কাছে থেকে দূরে থাকবে না। আমাদের বিয়ে হয়ে গেছে। নো, আমাদের বিয়ে আবার হবে, ততদিন পর্যন্ত সেখানেই থাকবো। বিয়ের আনন্দ সব ধুলোয় মিশিয়ে দিবে নাকি? একদম না করতে পারবে না। রেহান আর কিছু বলল না। এই এমন করে আছো কেন? কিছু না। মাত্র তো কয়েকটা দিন। আব্বু আম্মু কি ভাববে? স্টুপিড। মুড অফ করবে না বলে দিলাম। আর আমরা কালে লং ড্রাইভে যাব। শ্বশুর আব্বুকে বলে কাল তোমার অফিসে ছুটি নিয়ে নিব, ওকে? রেহান পাশ ফিরে নাফিসাকে খাটে নামিয়ে দিল, দুষ্টুমি হাসি দিয়ে। ওকে, কাল তো চলেই যাবে। বাকি দিনের আদরগুলো অ্যাডভান্স করে দেই, কি বলো? নো। সকালে নাস্তা করার পর মিস্টার ও মিসেস আহমেদ ব্যস্ত হয়ে পড়লো গোছগাছ করতে। আর নাফিসা শ্বশুর আব্বুকে বলে রেহানের ছুটি নিয়ে নিল ঘুরতে যাবে বলে। মোটু, দ্রুত তৈরি হয়ে নাও, ঘুরতে যাব। ওকে। এটা কি হলো? রিয়াদ যাবে কেন? তুমি একা যাবে কিনা বলো, না হলে কাউকে যেতে হবে না। তাছাড়া রিয়াদের স্কুল আছে। ভাইয়া, আমিও যাব। আগামী 1 সপ্তাহ আমি স্কুলে যাব না। আব্বু টিচারকে কল করে বলে দেবে। আর আমি বড় ভাইয়ার বিয়ের উপলক্ষে 7 দিনের ছুটি চাইয়া একখানা আবেদনপত্র লিখিয়া আব্বুর সিগনেচার নিয়ে জমা করিয়া আসবো, ব্যাস। বাহ, যার বিয়ে তার খবর নেই, প্রতিবেশীর চোখে ঘুম নেই। স্কুলে যা। আম্মু, ভাইয়া কিন্তু সবসময় বেশি বেশি করে, কিছু বলো। আমাকে কিছু বলবি না, যার যা ইচ্ছে তা কর। প্রয়োজনে তোর বাপকে বল, আমাকে বিরক্ত করবি না, মাথায় বাড়ি পড়বে। তোমার জন্যই ভাইয়া এমন হয়েছে, শাসন করো না কোনোদিন। যার বিয়ে তার খবর নেই মানে? কোথায় যাবে তুমি? আরে কোথাও না, কথার কথা বললাম। রিয়াদও যাবে আমাদের সাথে। আজ তোমার ইচ্ছার কোনো রাজত্ব চলবে না। আমি যা বলবো তাই হবে। ইয়েস, লাভ ইউ কিউট ভাবি। লাভ ইউ টু। জলদি যাও। ওকে। রিয়াদ চলে গেল তৈরি হতে। নাফিসাও নিজের রুমে চলে এলো, পিছু পিছু রেহানও। দরজা চাপিয়ে নাফিসাকে জড়িয়ে ধরলো। বাহ, দেবর ভাবি কি মোহব্বত। লাভ ইউ, আবার লাভ ইউ টু। রিয়াদ আমার দেবর না, আমার ছোট ভাই, ওকে? বাট তোমার এত হিংসা হচ্ছে কেন? হবে না। কই, আমি কখনো লাভ ইউ বললে তো আমাকে রিপিট করো না। করবো কিভাবে? আমি তো তোমাকে লাভ করি না, আমি তোমাকে অফুরন্ত ভালোবাসি। এক গালে দিলে কেন? অন্যটা কি দোষ করেছে? এবার অন্য গালেও আর একটা গালেও দিল। স্টুপিড, ছাড়ো, রেডি হব। আমিও অফুরন্ত ভালোবাসি আমার বউকে। রেহান নাফিসার কপালে গভীরভাবে চুমু দিয়ে তারপর ছাড়লো। কিছুক্ষণ পর তারা বেরিয়ে গেল গাড়ির কাছে গিয়ে। আমি গাড়ি ড্রাইভ করব। ভাবি, তুমি গাড়ি চালাতে পারো? ইয়েস, কতবার ড্রাইভিং রেসে ফার্স্ট হয়েছি হিসাব নেই। ফার্স্ট হও আর লাস্ট হও, এখন গাড়ি চালাতে পারবে না। এটা লন্ডন না, এখন তুমি বাংলাদেশে আছো। সো হোয়াট, আমি চালাবো। জাস্ট তুমি হাইওয়ে ড্রাইভ গতিবেগটা বলে দাও, তাহলেই হবে। কাউকে অ্যাক্সিডেন্ট করে জেলে যাওয়ার শখ হয়নি আমার। সবসময় আমার মতের বিপরীতে থাকো কেন? যাও, গাড়িতে উঠো। নাফিসা মন খারাপ করে পিছনের সিটে রিয়াদের সাথে বসলো। সামনে না এলে গাড়ি আজ স্টার্ট হবে না।
না হোক আমার কি, বাসায় ফিরে যাব। রেহান ড্রাইভিং সিট থেকে উঠে এসে নাফিসাকে কোলে করে সামনে তার পাশের সিটে বসিয়ে দিল। রিয়াদও ওইদিকে হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে। নাফিসা আবার নামতে নিলে রেহান গালে একটা চুমু দিয়ে বলল, নামবে না, ড্রাইভিং করতে দিব তোমাকে, কিন্তু এখন না, অন্য একটা জায়গায় নিয়ে। নাফিসা আর কিছু বলল না, চুপচাপ বসে রইল। রেহান গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করলো। রিয়াদ পেছন থেকে সামনে ঝুঁকে গাড়ির মিউজিক অন করে দিল। নাফিসা এখনো চুপচাপ। রেহান এক হাতে ড্রাইভ করছে, অন্য হাতে নাফিসার একটা হাত ধরে হাঁটুতে রাখলো। নাফিসা হাত সরাতে নিয়ে ব্যর্থ। রেহান আরো শক্ত করে চেপে ধরলো। ঢাকার হাইওয়ের প্রায় শেষ প্রান্তে এসে গাড়ি থামালো। নাফিসা আশেপাশে তাকালো, মুগ্ধকর কিছুই নেই। না আছে কোনো বাড়িঘর, আর না আছে কোনো মনোরম পরিবেশ। এক পাশে তাকালে শুধু বালির মাঠ দেখা যাচ্ছে, অন্য পাশে ময়লা আবর্জনা, দুর্গন্ধ, সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে। নামো গাড়ি থেকে। ভাইয়া, এটা কোথায় নিয়ে এসেছো? ময়লা আবর্জনার স্তূপ। নামতে বলেছি, নামো। দুজনেই নেমে নাক চেপে ধরে রেহানের পিছু পিছু যাচ্ছে। রেহান ব্রিজের উপর দিয়ে গেল। রিয়াদ নাফিসা ব্রিজের নিচের দিকে তাকিয়ে দেখলো কালো পানি দেখা। লেকের পানি এমন কেন? লেক না, এটা নদী। রিয়াদ, এই নদীর নাম কি? ভাইয়া, এই নদীর নাম কি? তোকে জিজ্ঞেস করছে, তুই বল, আমি কেন বলবো? তাহলে এই নদীর নাম নামহীন নদী। হা হা হা। রাবিশ একটা। ওইদিকে রাবিশ। হা 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 হা। নদীর নাম বলো, না হলে ধাক্কা দিয়ে এই কালো পানিতে ফেলবো। হা হা হা। এটা আমাদের বুড়িগঙ্গা নদী, যেটা ঢাকার ময়লার ড্রেন হিসেবে খ্যাতি অর্জন করেছে। আবার কারো কারো প্রাণ এই নদীর পানি। কি অবস্থা করেছে! ইন্টারনেটে তো এমন কিছু তুলে ধরে না, সেখানে অনেক সুন্দর দেখায়। ভেরি ব্যাড স্মেল। আছে, অনেক সুন্দর নদীও আছে, আউট অফ ঢাকা। চলো সেখানে যাই। এখন না, অন্য কোনো সময়। আজ শুধু ঢাকা ঘুরবো। এখন গাড়িতে ওঠো, যেখানে সেখানে গাড়ি থামাবো, 10 মিনিটের বেশি সময় নিব না। অনেকটা পথ পেরিয়ে আবার আর একটা ব্রিজের পাশে গিয়ে গাড়ি থামালো। এখানকার পরিবেশ আগের চেয়ে অনেকটা সুন্দর। বলার আগেই রিয়াদ নাফিসা নেমে গেল, ব্রিজের উপর উঠলো। তারা সবাই, প্রচুর বাতাস, এখানে ঠান্ডা বাতাস, সাথে একটা মিষ্টি জাতীয় গন্ধ আসছে। নাফিসার শাড়ির আঁচল উড়ে এদিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে। রেহান পেছন থেকে শাড়ির আঁচল সহ নাফিসাকে ধরল। এমন বেখেয়ালিভাবে থাকলে তো গাড়ি এসে শাড়ির আঁচলও নিয়ে যাবে, সাথে শাড়ির মালকিনও। এই জায়গাটা অনেক সুন্দর, নদীর পানিও পরিষ্কার দেখাচ্ছে, বিশুদ্ধ বাতাস। আই লাইক ইট। নাম কি এই জায়গাটার? এখন আমরা ঢাকা ও নারায়ণগঞ্জের সন্ধিস্থলে আছি। যে ব্রিজে দাঁড়িয়ে আছো, এটা ড্যামরা ব্রিজ নামে পরিচিত। নিচে যে নদী বয়ে চলেছে তা শীতলক্ষা নদী। নামটাই কতটা শীতল। বাতাসও শীতল, পানিও নিশ্চয়ই অনেক শীতল হবে। হুম। মিষ্টি গন্ধ কিসের? পাশে মেবি কোনো রঙের মিল আছে। ভাইয়া, মোবাইল দাও, ছবি তুলবো। রেহান মোবাইল বের করে দিল। সবাই একসাথে সেলফি, একা একাও ছবি তুললো অনেক। রেহানের ইচ্ছা না থাকা সত্ত্বেও নাফিসা ও রিয়াদের জোরাজুরিতে ব্রিজের নিচে নদীর তীরে নিয়ে এলো তাদের। এখানে অনেকগুলো ছবি তুললো তারা। নাফিসা শীতলাক্ষ নদীর শীতল পানিতে মুখ ধুয়েছে, আর রেহান দৃশ্যটা ক্যামেরা বন্দি করেছে। চলো না নৌকায় করে ওপারে যাই। নো, বলেছি না আজ শুধু ঢাকা ঘুরবো। ইনশাল্লাহ পরবর্তী সময়ে এক এক করে সব জায়গায় ঘুরবো। ওকে। সবাই গাড়িতে উঠলে রেহান আবার গাড়ি চালাতে শুরু করলো। কিছুটা পথ অতিক্রম করে আবার গাড়ি থামালো। একটা দোকান থেকে কয়েকটা চিপস, কেক, কোক, স্যান্ডউইচ কিনে এনে পেছনের সিটে দিল। রিয়াদ ও নাফিসা দুজনেই চিপসের প্যাকেট খুলে চিপস খেতে লাগলো। এই রাস্তায় তেমন গাড়ি নেই, তাই রেহান নাফিসাকে বলল ড্রাইভিং করতে। নাফিসাও চিপস রেখে খুশি মনে সিট চেঞ্জ করলো। ড্রাইভিং করছে সে, আর রেহান নাফিসার প্যাকেট থেকে চিপস খাচ্ছে। রাস্তার দুপাশে গাছপালা দেখতে পুরো গ্রামের মতো নীরব পরিবেশ। ফাঁকা রাস্তা হলেও নাফিসার ড্রাইভিং স্লো হয়ে যাচ্ছে। হবেই না কেন, প্রকৃতিকে তাকে মুগ্ধ করছে। এভাবে ড্রাইভ করলে তো পথ কখনোই শেষ করা যাবে না। আমি পারবো না ড্রাইভিং করতে। আমি কিছুই দেখতে পারছি না, সৌন্দর্য উপভোগ করতে পারছি না। তুমিই চালাও। হা 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 হা। শখ মিটে গেছে, এদিকে আসো। এই জায়গার নাম কি? এটা কি গ্রাম? এটা গ্রাম না, এটা উপশহর। আমুলিয়া মডেল টাউন হিসেবে পরিচিত। পরপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের অঞ্চল ঘুরছে। ঢাকার সেনানিবাস, সোহরাওয়ার্দী উদ্যান, ন্যাশনাল মেমোরিয়াল, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ন্যাশনাল মিউজিয়াম সহ বিভিন্ন জায়গায় ঘুরছে।
সোহরাওয়ার্দীর উদ্যানের পাশে থাকাকালীন নাফিসা কিছুক্ষণ ড্রাইভ করেছিল। সারাদিন ঢাকার অনেক জায়গায় ঘুরেছে তারা, লাঞ্চ ডিনার রেস্টুরেন্টেই সেরেছে। রাতে নাফিসাকে তাদের ফ্ল্যাটে রেখে দুই ভাই বাসায় ফিরে এসেছে। বিয়ের পূর্বে পর্যন্ত তারা ফোনে প্রেম করে দিনগুলো ভালোই কাটিয়ে দিয়েছে। রিয়াদ তার বাবাকে বলে স্কুল থেকে পুরো 7 দিনের ছুটি নিয়ে নিয়েছে। গায়ে হলুদের প্রোগ্রাম যার যার বাসায় অনুষ্ঠিত হয়েছে। বিয়ের প্রোগ্রাম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। আজ নাফিসাকে পার্লারে পাঠায়নি, পার্লারের লোক সেন্টারে আনা হয়েছে, কেননা 2 বছর আগের রিস্ক কেউ নিতে প্রস্তুত নয়। সাজানোর পরই ফটোগ্রাফার তাদের দুজনের একত্রে ফটোশ্যুট করে নিয়েছে। বিয়ের পড়ানোর সময় রেহানের পাশে নাফিসাকে বসানো হয়েছে ঠিকই, কিন্তু রেহান তাকে একবারের জন্যও দেখতে পারেনি। দেখবে কিভাবে? নাফিসা ইহা বড় ঘোমটা টেনে বসে আছে। পরিবারের সদস্যরা প্রায় সবাই অবাক, মেয়েটা এত বড় ঘোমটা টেনে বসে আছে কেন? এখনকার মেয়েরা তো ঘোমটাই দেয় না। আর রেহান বেচারা ভয় পাচ্ছে, তার পাশে বসা মেয়েটি বউ নাসিফা নাকি অন্য কেউ। আশেপাশে মানুষ থাকার কারণে কোনো কথাও বলতে পারছে না। অবশেষে সিগনেচার করলো, তখন নিশ্চিত হলো এটা নাফিসাই। বিশেষ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিয়ে কার্য সম্পাদিত হয়েছে। রেজওয়ান আহমেদ রেহানের হাতে নাফিসাকে তুলে দিল। মিস্টার ও মিসেস চৌধুরী নাফিসার বাবা মায়ের সাথে কুশল বিনিময় করে বাড়ির বউকে নিয়ে বাসায় ফিরছে। মিস্টার ও মিসেস আহমেদ আজ শূন্যতা অনুভব করছে, তাদের মেয়েটা কি বড় হয়ে গেছে। আর শ্বশুর বাড়িতে পাঠাতে হলো একমাত্র মেয়েকে, থাকবে কিভাবে তাদের পাকলিটাকে ছাড়া? কিন্তু কি করার, এটা যে প্রকৃতির নিয়ম। এখন শুধু এইটাই প্রত্যাশা, তাদের পাগলি মেয়েটা ভালো থাকুক, সকল বাবা মায়ের এই চাওয়া। অন্যদিকে মিস্টার ও মিসেস চৌধুরী মহা খুশি, তারা একটা মেয়ে পেয়েছে। মেয়ের অভাবটা তাদের পূর্ণ হয়েছে নাফিসাকে পেয়ে। ছেলের বউ হিসেবে নয়, নিজের মেয়ে হিসেবে গ্রহণ করেছে তারা নাফিসাকে। রেহান রুমে এসে দেখলো সম্পূর্ণ রুম সাদা আর লাল গোলাপ দিয়ে সজ্জিত। খাটের মাঝখানে লম্বা ঘোমটা টেনে বসে আছে এক লাল পরী। দরজা লক করে জুতা খুলে ফোনটা বেড সাইডে টেবিলে রেখে খাটে এসে বসলো রেহান। 2 হাতে ঘোমটা তুললো বউকে দেখার জন্য। নাফিসা চোখ বন্ধ করে আছে। ফর্সা মুখে মেকআপ সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। চোখের উপর নিচের মোটা করে কাজল আর্ট করা, ঘন কালো ভ্রুগুলো আর্ট করা, গোলাপি ঠোঁট জোড়া লাল লিপস্টিকে ঢেকে আছে, গাল দুটো গোলাপি আভা ছড়িয়েছে। তার উপর নাফিসার চোখের পাতা জোড়া ঘন ঘন কাঁপছে। রেহানের ঠোঁটে প্রশস্ত হাসির রেখা ফুটে উঠল এই মুহূর্তে। মাশাল্লাহ বলে বউয়ের কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। নাফিসা চোখ মেলে তাকালো ঠিকই, কিন্তু রেহানের দিকে তাকাতে পারছে না। এটা কি আমার পাগলি বউটা? নাফিসা নিচের দিকে তাকিয়েও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। বউটা এমন নীরব কেন? নাফিসা কোনো জবাব দিল না। রেহান নাফিসাকে কোলে নিয়ে বারান্দায় চলে গেল। রেহানের বারান্দাটা অনেকটা বড়, ছোট একটা রুমের মতোই বলা যায়। বারান্দার লাইটটা অফ করে রেহান আর নাফিসাকে কোলে নিয়ে একটা চুলে বসলো। নাফিসা এখনো চোখ নিচেই নামিয়ে রেখেছে। বউ, আকাশে তাকাবে একটু। নাফিসা গ্রিলের ফাঁকে আকাশে তাকিয়ে দেখলো পরিষ্কার আকাশ জুড়ে লাখো তারা ঝিকমিক করছে, আর পরিপূর্ণ চাঁদটা বিস্তীর্ণ আলো ছড়াচ্ছে। নাফিসার মন উৎফুল্ল হয়ে উঠল। আশ্চর্য মাখা হাসি মুখ নিয়ে রেহানের দিকে তাকালো। রেহানের মুখেও হাসির ঝিলিক। চাঁদের আলোতে দুইজনের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। নাফিসা রেহানের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। রেহান গোল্ডেন শেরওয়ানি পরেছে, টপার বোতামটা খোলা। চাঁদের আলো রেহানের ফর্সা গালটাও স্পষ্ট দেখা যাচ্ছে। ইচ্ছে করছে গলায় ঠোঁটের ছোঁয়া লাগাতে। ফর্সা চেহারা ক্লিন শেভ করা, চুলগুলো কিছুটা এলোমেলো হয়ে কপালে পড়ে আছে। ঠোঁট জোড়া গোলাপি, ঘন কালো চোখের মণি জোড়া এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। নাফিসা যেন সেই দৃষ্টির মাঝে ডুবে যাচ্ছে। বউ দেখেছো, আজ গগন, নক্ষত্র এবং চন্দ্র আমাদের শুভেচ্ছা জানাচ্ছে। কেমন লেগেছে সারপ্রাইজটা? সত্যি অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। হুম, ধন্যবাদ এভাবে দিলে হবে না, স্পেশাল কিছু করতে হবে। নাফিসা এবার ধন্যবাদ জানাতে স্পেশাল কিছু করলো। রেহানের কাঁধ থেকে হাত সরিয়ে মুখটা ধরে দীর্ঘক্ষণ সময় নিয়ে ঠোঁটে ভালোবাসার স্পর্শ এঁকে দিল। বেস্ট গিফট ফর মি ডিয়ার, লাভ ইউ। লাভ ইউ টু। হানিমুনে যাব কোথায় আমরা বলো? বাংলাদেশের সকল সুন্দর ও মনোরম জায়গাগুলোতে। ওকে, সব জায়গায়, আবার রিয়াদকে টেনো না। ওকে। এই হাসিটা যেন সবসময় মুখে লেগে থাকে। তুমি আমার নীরব ভাষাগুলো বুঝো কিভাবে? ফর এক্সাম্পল? সারাদিন আমি ঘোমটা টেনে বসেছিলাম,
একবারও বলনি ঘুমটা সরাতে। আবার রুমে এসে ঠিক আমি যেভাবে প্রত্যাশা করেছি তুমি সেভাবেই আমার ঘুমটা সরিয়েছো। উত্তরটা একটাই প্রকাশ করব, ভালোবাসি তাই সব বুঝে যাই। তবু একবার কনফিউজ ছিলাম, এটা আমার বউ কিনা। ঘুম পেয়েছে আমার খুব। ঘুমাও। কোথায় ঘুমাবো? তোমার কোলে বসে? হুম। স্টুপিড, এভাবে ঘুমানো যায়? বিছানায় যাব। নাফিসাকে কোলে নিয়ে রুমে বিছানার দিকে যেতে যেতে দেখো তো আমাদের জন্য কত সুন্দরভাবে ফুল দিয়ে বিছানা সজ্জিত করা হয়েছে। এখানে ঘুমানো কি শোভা পায়? তাহলে কি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত বিছানা দেখবো? রেহান জবাব না দিয়ে লাইট অফ করে নাফিসাকে নিয়ে শুয়ে পড়ল। নো, সজ্জিত বিছানায় আমরা অন্য কিছু করব।